আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিম আহমেদ সায়েম, আছি বোর্ডের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো আমাদের এগ্রি ম্যাথ টার্গেট 20 যে প্রোগ্রামটি, তা কিন্তু ইতিমধ্যে 2টি ক্লাস সম্পন্ন হয়ে গেছে ডিফারেন্সিয়েশনের উপর। তো আজকে আমাদের যে থার্ড লেকচার, যেটা সার্কেলের উপর হবে ফার্স্ট পেপারের, কেমন? তো আমরা বলেছি যে আসলে এগ্রির জন্য যারা আসলে ম্যাথ অ্যাসপিরেন্ট ছিল, যারা আসলে বেসিক্যালি এগ্রি টার্গেট নিয়ে আছো এখন, তো যারা এগ্রি নিয়ে টার্গেট নিয়ে আছো তাদের জন্য আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের যে ম্যাথ সাবজেক্ট, সেটা আমি একদম সুন্দরভাবে গুছিয়ে এনে দেবো, যেটা সিলেবাসের মধ্যে আছে, যে চ্যাপ্টারগুলো টপিক ওয়াইজ সুন্দরভাবে গুছিয়ে এনে দেবো মাত্র 13টা লেকচারের মাধ্যমে। তো আমি বলছি যে যারা আমাদের সাথে থাকবে তারা ইনশাল্লাহ যে আসলে এগ্রিতে বেশি বেশি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে, যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকে। তো আচ্ছা, তাহলে আমাদের ইতিমধ্যে 2টি লেকচার শেষ, আমরা আজকে শুরু করবো হচ্ছে থার্ড লেকচার, তা হবে বৃত্তের উপর, কেমন? আচ্ছা, তো চলো বৃত্তর উপর আমরা লেকচারটা শুরু করি। দেখো, বৃত্ত, হ্যাঁ, বৃত্ত হচ্ছে খুব সহজ এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং প্রতি বছর এগ্রিতে মিনিমাম একটি করে কোশ্চেন আসে, মিনিমাম, হ্যাঁ, অ্যাটলিস্ট বেশি আসে, বাট একটা একটা আসবেই, কেমন? এবং একটি করে, এবং এই জন্য এটাকে আমি গুরুত্বতে 2 স্টার দিছি। 2 স্টার খুবই গুরুত্বপূর্ণ, একটা পুরো ক্লাসের ওপর আমি নেব, ঠিক আছে? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং প্রতি বছর তোমার এই এগ্রিতে বৃত্তের উপর প্রায় তোমার একটি করে মিনিমাম কোশ্চেন আসছে। তাহলে এগ্রির জন্য যে বৃত্তের যে টপিকগুলো আছে, কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরগুলোতে এবং সামনেও দেখবা যে শুধু এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসছে এগ্রির জন্য, বিশেষ করে, কেমন? ঠিক আছে, কারণ এগ্রির কোশ্চেন সিকোয়েন্স গুলো প্রায় সেম থাকে, কেমন? তো আমরা যদি দেখি এগ্রির জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি, তো প্রথম হচ্ছে যে বৃত্ত হওয়ার শর্ত। হ্যাঁ, বৃত্তটা হবে কি শর্তে একটা বৃত্ত হবে, হচ্ছে বৃত্তের কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্কের সমীকরণ। ওকে, তারপর হচ্ছে বৃত্ত অক্ষকে ছেদ করে বা স্পর্শ করে সম্পর্কিত সমস্যা, কেমন? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার আসার পসিবিলিটিস অনেক বেশি। দেন হচ্ছে সরলরেখা বৃত্তকে স্পর্শ করে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং বিগত বছরও এ থেকে কোশ্চেন আসছে। বৃত্তের যে সম্বলিত সমস্যা, তারপর হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং তার সমীকরণ। আমরা প্রত্যেকটা টপিক যেভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে, আমরা এক্সাম্পল সহ এবং সামান্য বেসিক সহ, যারা বেসিক নাই তাদের জন্য সামান্য কিছু আলোচনা করা হবে, দেন এক্সাম্পল সহ সুন্দরভাবে দেখানো হবে। এই প্রসেসে যদি করো এবং এই টপিকগুলো ফলো করো, তাহলে তোমার এগ্রির এই সার্কেলার চ্যাপ্টারটা এগ্রির জন্য তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত। দেখো, বৃত্ত বলো, তারপর হচ্ছে তোমার যে প্যারাবোলা বলো, একজোড়া সরল রেখা বলো, তারপর হচ্ছে তোমার হাইপারবোলা, ইলিপস, এসব কিছুগুলো কি কনিকের একটা পার্ট, ঠিক আছে? কনিকের একটা পার্ট, এবং কনিকের সাধারণ সমীকরণ, কোন একটা কনিকের সাধারণ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে প্রত্যেকটা কনিকের সাধারণ সমীকরণ। এখন এই কণিকের এই সাধারণ সমীকরণের মাধ্যমে, এটা কি একটা সমীকরণ দিলে, কণিকের একটা সাধারণ সমীকরণ দিলে সেটা কি বৃত্ত প্রকাশ করবে, না হাইপারবোলা প্রকাশ করবে, না ইলিপস প্রকাশ করবে, না প্যারাবোলা প্রকাশ করবে, তা নির্দেশ করবে কিছু শর্তের উপর, কেমন? তো আমরা যেহেতু আজকে শুধু বৃত্ত নিয়ে পড়াশোনা করবো, আমরা বৃত্তের শর্তটা দেখবো, যে একটা কণিকের সাধারণ সমীকরণ দেওয়া থাকলে তা বৃত্ত হবে কি হবে না, তা নির্ভর করবে কিসের উপর। ওকে, আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে বৃত্ত হওয়ার জন্য, কোন একটা কণিকের সমীকরণ বৃত্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে তোমার এক্স স্কোয়ারের আগের সহগ এবং ওয়াই স্কোয়ারের আগের সহগ কি হবে? অবশ্যই সমান হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের আগের সহগ সমান হবে এবং জিরো হবে না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগের সহগ কি হবে? বৃত্ত হতে হলে সমান হবে এবং জিরো হওয়া যাবে না। তারপর হচ্ছে আমার এই সমীকরণে এইচ এর ভ্যালু জিরো হবে, অর্থাৎ কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। কোনো কি থাকবে না? এই সমীকরণে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। মানে বৃত্ত হতে হলে কণিকের সাধারণ সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। আচ্ছা, মানে এক্স ওয়াই সম্বলিত পদের আগের সহগ হবে জিরো, সোজা হিসাব। তারপর হচ্ছে এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সির যে ভ্যালু, এই ভ্যালু জিরো বা জিরো থেকে বড় হতে হবে, ছোট হওয়া যাবে না, কারণ এটা নির্দেশ করে আর স্কোয়ার, মানে বৃত্তের ব্যাসার্ধ, এবং কোনো কিছুর স্কোয়ার কখনো কি হয় না? নেগেটিভ হয় না। দ্যাটস মিন এটাও কি হবে? এটা লেস দেন জিরো হবে। ভাই জিরো হতে পারে, হ্যাঁ জিরো হতে পারে। জিরো হলে সেটাকে আমরা বলি কি? বিন্দুবৃত্ত। জিরো হলে কি বলি? বিন্দুবৃত্ত। জিরো হতে পারবে। দ্যাটস মিন এই তিনটা সমীকরণ বা এই তিনটা শর্ত যদি কোনো সমীকরণ মানে, হ্যাঁ, কোন একটা কণিকের সমীকরণ যদি এই তিনটা শর্ত মানে, তাহলে তা বৃত্ত, তাহলে তা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? তার এই যে সমীকরণের যে সঞ্চারপত্র যার দেওয়া আছে, এটা একটা বৃত্তের সঞ্চারপথ হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে এরকম টাইপের রিলেটেড ম্যাথ আসে খুব, ঠিক আছে? বিগত সালগুলোতেও কোশ্চেন আসছে।
তাহলে আমাদের এই তিনটা শর্ত খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে সহগ কি হবে, সম্পূর্ণ একই হবে বাট জিরো হবে না, এবং কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, এবং যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি এর যে ভ্যালু এটা জিরো বা জিরো থেকে বড় হতে হবে। ঠিক আছে, এই সমীকরণটার মান জিরো থেকে বড় হতে হবে বা জিরো হতে হবে, তাহলেই আমরা একটা সমীকরণকে বা একটা কণিকের সমীকরণকে বৃত্ত বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো চলো এই একটা সুন্দর একটা জিনিস আছে, দেখো এটার জন্য দেখো যে বলছে যে এই একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা বৃত্ত নির্দেশ করলে, যদি এটা বৃত্ত নির্দেশ করতে হয়, এটা একটা কণিকের সমীকরণ, কেমন বলছে যদি এটা বৃত্ত নির্দেশ করতে হয় তাহলে কে এর মান কত হতে হবে, কে এর মান কত হলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। আগে এটারে সাধারণ একটা সমীকরণ রূপে প্রকাশ করি, দেন আমরা বৃত্তের সমীকরণের সাথে মিলাবো যে বৃত্ত হতে হলে কি কি হতে হবে। তো দেখো আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি ধরি ভি ধরি, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এবার এটাকে দেখো, এখানে করলে থাকে কি কে এক্স ওয়াই প্লাস 3ky, এবার এটাকে করো মাইনাস 5x মাইনাস 15 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তো এবার এটা কি করে দেখো, এই পার্টটাকে করি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধরো বাইরে যা যা আছে থাকলো, এটা এগুলো আসলে ম্যাটার করে না। তারপর হচ্ছে এন এ আছে কি কে এক্স ওয়াই প্লাস 3ky মাইনাস 5x মাইনাস 15, ধরো এগুলো ম্যাটার করে। ঠিক আছে, বাট আমার দেখো আমার প্রথম শর্তটা কি হতে হবে বলো তো ভাইয়া, প্রথম শর্তটা হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের আগের সহগ সেম হতে হবে বৃত্ত হতে হলে। দেখো তো এক্স স্কোয়ারের আগের সহগ 1, ওয়াই স্কোয়ারের আগের সহগ 1, সেম কি সেম না বলো তো, সেম কি সেম না, সেম সেম। ওকে ঠিক আছে, মানে এটা বৃত্তের এই সমীকরণ থেকে আগাচ্ছে। এখন বলতে পারবো না এটা বৃত্তের সমীকরণ কি সমীকরণ না, কারণ তিনটা শর্ত আছে। দেখো দ্বিতীয় শর্ত হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, এক্স ওয়াই সম্বলিত কোনো পদই থাকবে না। বাট এখানে দেখো এর মধ্যে কি আছে, এক্স ওয়াই সম্বলিত পদ আছে, এখানে একটা এক্স ওয়াই সম্বলিত পদ, এখানে একটা এক্স ওয়াই সম্বলিত পদ। বলছে কে এর মান কত হলে এটা বৃত্ত নির্দেশ করবে, কেমন দেখো এখানে এক্স ওয়াই সম্বলিত পদ আছে, এখানে এক্স ওয়াই সম্বলিত পদ আছে, বাট শর্ত অনুযায়ী কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকতে পারবে না। তার মানে আমার এই দুইটার যোগফলের ভ্যালু 0 হবে, মানে এই যে দুইটার যোগফল আকারে আছে এর ভ্যালু 0 হবে, 0 হয়ে গেলে তো এটা থাকবে না, রাইট? তাহলে এটা যদি যোগফলের ভ্যালু 0 হয়, দ্যাটস মিন 2xy প্লাস kxy আমাদের কি হইতাছে 0, xy কাটা গেলে থাকতেছে কি 2 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে আমাদের k থাকতেছে কত, k ইজ ইকুয়াল টু -2। দ্যাটস মিন আমার যদি k -2 হয় তবেই কেবলমাত্র এটা বৃত্তের একটা সমীকরণ নির্দেশ করবে। ঠিক আছে, এটা তাহলে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে যদি k ইকুয়াল টু কি হয় -2 হয়, k ইকুয়াল টু কত হয় -2 হয়। আচ্ছা এবার আসো যে এটা বৃত্ত নির্দেশ করবে কি বৃত্ত নির্দেশ করবে না, একটা সমীকরণ দেওয়া আছে, এটা বৃত্ত নির্দেশ করবে কি করবে না। সমীকরণটা হচ্ছে এরকম n x স্কয়ার প্লাস n y স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটাকে বৃত্ত নির্দেশ করবে কি করবে না সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা চলো, বৃত্ত নির্দেশ করতে হলে আমাদের কি কি শর্ত আছে বলো তো, যে এক্স স্কোয়ারের আগের সহগ এবং ওয়াই স্কোয়ারের আগের সহগ কি হতে হবে, সেম হতে হবে, কিন্তু 0 হওয়া যাবে না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগের সহগ কি হতে হবে, সেম হতে হবে, বাট 0 হওয়া যাবে না। তাহলে আমাদের এটা বৃত্ত হবে কখন, যদি আমার m ইজ ইকুয়াল টু n হয়, m ইজ ইকুয়াল টু n হয় এবং এটা ইজ নট কি হয় 0 হয়, এটা ইজ নট কি হয় 0 হয়। ঠিক আছে, এটা বৃত্ত নির্দেশ করবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু xy সম্বলিত কি নাই, কোনো পদ নাই, তাহলে এটা নিয়ে আসলে মাথা ব্যথা করতে হবে না, যেহেতু নাই তো নাই, তাহলে এটা বৃত্ত সমীকরণের দিকে যাচ্ছে। বাট এখন এটা বৃত্তের সমীকরণ শিওর বলা যাবে না, কখন বলা যাবে, এটার শর্তটা কি হতে হবে, MON এর শর্ত কি হবে, কারণ আমরা জানি এক্স এর বৃত্ত হতে হলে এক্স স্কোয়ারের আগের সহগ ওয়াই স্কোয়ারের আগের সহগ কি হতে হবে, সমান হতে হবে। তাহলে এটা দুটো যদি সমান হয়, আমাকে বলছে যে এবার দেখো এদিকে কি আছে, MN এর সম্পর্ক আছে না, MN এর সম্পর্ক আছে, তাহলে আমরা দেখি যদি এটা যদি আমি বলছি ধরছি এটা একটা বৃত্ত, তাহলে বৃত্ত হলে কি হবে m এবং n, মানে এক্স স্কোয়ারের আগের সহগ ওয়াই স্কোয়ারের আগের সহগ কি সম্পূর্ণ এক হবে। তাহলে এই জিনিসটাকে কি লেখা যায়, m ইজ ইকুয়াল টু n, তাহলে n কে যদি এদিকে পাঠাই দিই m বাই n ইকুয়াল টু কি হয়ে গেছে 1। অর্থাৎ m এবং n যদি সমান হয়, m এবং n যদি সমান হয় এবং m বাই n যদি 1 হয়, তাহলে তো m বাই n তো 1 হবে, যদি সমান হয় তবেই কেবলমাত্র
এই যে সমীকরণটা দেওয়া আছে এটা বৃত্ত নির্দেশ করবে। এটা কোত্থেকে পেলাম ভাইয়া? এই যে শর্ত, প্রথম শর্তটা থেকে। অর্থাৎ তোমাকে যদি বৃত্ত আসে যে এটা বৃত্ত কি বৃত্ত না, তাহলে হচ্ছে তোমার এই শর্তগুলো মনে রাখতে হবে, 3টা শর্ত। তাহলে এটা শর্ত হচ্ছে যদি m/n যদি 1 হয় তবেই এই সমীকরণটা আমার বৃত্ত নির্দেশ করবে, তা না হয় আমার বৃত্ত নির্দেশ করবে না। আচ্ছা দেখো, তাহলে ভাই 3 নাম্বার শর্তটা কি? এটা আমরা সামনে আসবো, এটা খুব মজার একটা শর্ত, কেমন? আচ্ছা এই জিনিসটা আমরা সামনে আসবো। আচ্ছা চলো এবার আসো বৃত্তের একটা সাধারণ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করি, যে যদি কেন্দ্র 0 0 তে থাকে, HK তে কেন্দ্র থাকে, দেন এটা থেকে কিভাবে আমরা এটাকে ট্রান্সফার করতেছি সেই জিনিসগুলো আমরা একটু দেখি, কেমন? আচ্ছা দেখো ভাইয়া, একটা একটা কিছু সমীকরণ আসে, তার মানে কোন একটা বিন্দু থেকে যদি তার একটা সঞ্চারপত্র আসে কিভাবে, যে একটা বিন্দু থেকে কোন একটা পয়েন্টের সবগুলো পয়েন্টের বক্ররেখার দূরত্ব সমান, সেটাই তো কনিক, তাই না? তো দেখো একটা বৃত্ত যদি আমরা বলি যে তার কেন্দ্র 0 0 তে, তার কেন্দ্র কি 0 0 তে, দ্যাটস মিন 0 0 হতে এর যদি ব্যাসার্ধ a হয়, তাহলে পরিধির উপর প্রত্যেক বিন্দুর জন্য, পরিধির উপর কি প্রত্যেক বিন্দুর জন্য দূরত্ব কি হবে? পরিধির উপর যে কোনো একটা বিন্দু যদি xy ধরি, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য দূরত্ব কি হবে? a হবে। ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুর জন্য দূরত্ব কি হবে? a হবে। ঠিক আছে, এটাই তো বৃত্ত, তাই না? এটাই হচ্ছে বৃত্ত, যে তার কেন্দ্র থেকে পরিধির উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। তাহলে এটার সমীকরণটা আসলে কি হবে? আমরা যে সরলরেখা চ্যাপ্টারটা সামনের ক্লাসে পড়বো, সেখানে আমরা দেখবো যে দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি, কেমন? তাও এই জিনিসটা আমরা অনেকে জানি যে দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা যদি 0 0 এটা xy হয়, তাহলে হয় x - 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 0 কি হোল স্কয়ার, অর্থাৎ তাদের যে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার রুট করে দিলে সেটাই হয়ে যায় কি আমার বলতো? তাদের মধ্যবর্তী দূরত্ব। এবং বলছি যে এই দূরত্বটা অলওয়েজ কার সমান হয় বলতো? ব্যাসার্ধের সমান হয়। তাহলে যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে আছে তার সমীকরণ কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, অর্থাৎ তার পরিধির উপর প্রত্যেকটা বিন্দু, তার পরিধির উপর প্রত্যেকটা বিন্দু এই শর্তটাকে মেনে চলবে। ঠিক আছে, সমীকরণ মানে তো একটা শর্ত, মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দু তার পরিধির উপর, বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দু এই শর্তটা আমার মেনে চলবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো 0 0 তে কেন্দ্র হলে তার যে সমীকরণটা কি, সামান্য আমরা বেসিক দিয়ে শুরু করি, কেমন? এই জন্য যারা আসলে অনেকদিন ধরে এটার সাথে নাই, মনে নাই বা ভুলে গেছো। আচ্ছা চলো, ধরো বৃত্তের একটা কেন্দ্র, একটা ব্যাসার্ধ তোমার ধরো এনে দেওয়া আছে a, হ্যাঁ, এবং তার কেন্দ্রটা আছে HK বিন্দুতে, তখন আর 0 0 বিন্দুতে নাই। তো তার পরিধির উপর একটা বিন্দু হচ্ছে xy, এবং তার শর্ত কি? বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে যে কেন্দ্র থেকে পরিধির উপর যে দূরত্বটা, কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের সমান, এটাই তো বৃত্ত, রাইট? তো এটা দেখো, এটা থেকে এটার দূরত্বটা কি হয় বলতো? x - h হোল স্কয়ার প্লাস হচ্ছে y - k হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর কুটিদ্বয়ের অন্তর যে HK যদি কেন্দ্র হয় সমান সমান কি? ব্যাসার্ধের সমান। তাহলে আলটিমেটলি কি হয়ে যায়? যদি আমাদের কেন্দ্র HK পয়েন্টে হয়, x - h স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যায় বলতো? a স্কয়ার। দেখছো, এই যে যদি HK কেন্দ্রতে হয়ে থাকে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিস, এই ফরম্যাটটাকে আমরা এই ফরম্যাটে ট্রান্সফার করেছি, ঠিক আছে, আমাদের হিসাবের সিম্পলিফিকেশনের জন্য, যেখানে আমরা জি কে ধরছি -h, অথবা আমরা এইচ কে ধরছি -g এবং কে কে ধরছি -f, হ্যাঁ, এবং বৃত্তের ব্যাসার্ধকে ধরছি এটা। ঠিক আছে, আমরা জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য, এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এই জিনিসটা ধরছি, কেমন? চলো তাহলে আমরা দেখি আসলে জিনিসটা কি হয়েছে। দেন আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমরা ধরছি কি? x স্কয়ার y স্কয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, যেখানে বৃত্তের যে কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র হচ্ছে তোমার HK, এবং এই HK টাকে আমরা ধরছি হচ্ছে -g - f, ওকে, এবং যে ব্যাসার্ধ সেটা হয়ে গেছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এই জিনিসটা ধরছে। ঠিক আছে, আমরা যে এই সমীকরণটা আছে, এই সমীকরণটাকে, ঠিক আছে, সিম্পলিফাই করে এভাবে নিয়ে আসছি, কেমন? এই সমীকরণটাকে সিম্পলিফাই করে এভাবে নিয়ে আসছি আমাদের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্তের জেনারেল সমীকরণ। তাহলে এরকম থাকলে বৃত্তের কেন্দ্র কি হবে? এরকম থাকলে তোমার বৃত্তের কেন্দ্র কি হবে? বৃত্তের কেন্দ্র হবে, অলওয়েজ মনে রাখবা যে x এর আগে সহগের, বৃত্তের কেন্দ্র হবে কি তোমার HK, এরকম থাকলে অলওয়েজ হবে
যে মাইনাস এক্স এর, আচ্ছা আমরা নিচে করি এটা, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র সমান সমান কি হবে বলো তো? এরকম থাকলে বৃত্তের কেন্দ্র হবে মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস ওয়াই এর সহগ বাই 2, ওয়াই এর সহগ বাই 2, ঠিক আছে। এক্স কোনটা? এই যে এক্স, এ হচ্ছে ওয়াই, এক্স এর সহগ বাই 2, ওয়াই এর সহগ বাই 2, এ হচ্ছে এক্স, এ হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এরকম সমীকরণ দেওয়া থাকে, আর ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা, ঠিক আছে। আর এইচ কে কি? এইচ কে জানলে মাইনাস জি মাইনাস এফ এর ভ্যালু তোমরা এইভাবে বের করে ফেলতে পারবে, বা জি এফ এর ভ্যালু বের করা একদম পসিবল, ঠিক আছে। আচ্ছা, জি এর ভ্যালু কি বলতো? এক্স এর সহগের অর্ধেক, জাস্ট মাইনাস দিতে হবে না, সেটাই তো জি। আর এফ হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগের অর্ধেক, বাট মাইনাস দিতে হবে না, সেটাই। জাস্ট আমরা মনে রাখবো যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস ওয়াই এর সহগ বাই 2। ওকে ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে এটা দেখলাম, ঠিক আছে। ওকে, আর এটাও আর একদম ইজি, যে তোমার ধরো এখানে যদি এরকম থাকে, এই একটা কেন্দ্র দেওয়া আছে, তোমার কেন্দ্র হচ্ছে এইচ কে, এবং একটা পয়েন্ট দেওয়া আছে এখানে হচ্ছে x1 y1, ঠিক আছে। তাহলে এবার বৃত্তের সমীকরণটা কি হবে? একদম ইজি, ঠিক আছে। এটা যদি আমরা এখানে দেখি, যে তোমার হচ্ছে এই একটা এইচ কে, এই একটা পয়েন্ট হচ্ছে তোমার xy, আর এই একটা পয়েন্ট হচ্ছে x1 y1, ঠিক আছে। এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, হ্যাঁ ব্যাসার্ধ আর। তাহলে আর সমান সমান কি লেখা যায় বলো তো? আর স্কোয়ার সমান সমান লেখা যায় হচ্ছে তোমার x1 মাইনাস এইচ স্কোয়ার প্লাস কি y1 মাইনাস কে স্কোয়ার, রাইট? এটাই তো লেখা যায়, ঠিক আছে। আর যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে যাই, যে এক্স ওয়াই এর সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে যাই, সেটা হয়ে যায় কি এক্স মাইনাস তোমার হচ্ছে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে স্কোয়ার। এটা সমান সমান কি? আর স্কোয়ারের সমান ছিল। আর স্কোয়ার কোনটা? এটা না? তাহলে যে কোনো একটা পয়েন্ট যদি দেওয়া থাকে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, কেন্দ্র আর যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, কেন্দ্র আর যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, বৃত্তের এবার ব্যাসার্ধ দেওয়া নাই, কেন্দ্র আর যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে জেনারেল সমীকরণ বৃত্তের, ঠিক আছে। তাহলে এভাবে বের করতে হয় আসলে সমীকরণটা, কেন্দ্র আর একটা যদি দেওয়া থাকে, ঠিক আছে। এই হচ্ছে সমীকরণ। বাট মনে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমার এই যে এই ফরম্যাটটা থেকে বেশিরভাগ ম্যাথ আসে, কেমন? এই ফরম্যাটটা থেকে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা শুরু করি, যে এটার বৃত্তের কেন্দ্র কত, এটার বৃত্তের কেন্দ্র কত, কেমন? এই বৃত্তের কেন্দ্র কত বের করতে হবে। তাই সোজা হিসেবে আপনি শিখেছেন, এই যে একটু আগে শিখাইছি, যে মাইনাস এক্স এর সহগ বাই 2 ওয়াই এর সহগ বাই 2, ঠিক আছে। এই যে এক্স এর সহগ বাই 2 ওয়াই এর সহগ বাই 2। তাহলে দেখি যে আসলে এক্স এর সহগ বাই 2, তাহলে কেন্দ্র, হ্যাঁ বৃত্তের কি হয়েছে এখানে? আমাদের বৃত্তের কেন্দ্র হয়ে গেছে। কেন্দ্র সমান সমান হয়ে গেছে তোমার এইচ বাই কে, এইচ বাই এইচ কে। তাহলে এইচ কে সমান সমান কি বলতো? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই 2, রাইট? এক্স এর সহগ কত? মাইনাস 8। তাহলে সামনে একটা মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই 2, তারপর হচ্ছে মাইনাস ওয়াই এর সহগ ডিভাইড বাই 2। তাহলে এটা হয়ে যায় কত? মাইনাস মাইনাস প্লাসের 8, তাহলে 4 আর হচ্ছে মাইনাসের 1। তাহলে ভাই 4 মাইনাসের 1 আছে কি অপশনে? হ্যাঁ আছে, এই যে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবং এটা মারাত্মকভাবে এটা ভুল, এই প্রশ্নটা মারাত্মকভাবে ভুল। তোমরা যদি কেউ ধরতে পারো কেন এই জিনিসটা ভুল, একটু ভিডিওটা পজ করে দেন আসলে তোমরা একটু ধরো, দেখি আসলে কার মাথায় জিনিসটা আসলে কাজ করে, কেন আসলে এই অপশনটা ভুল। ভাই সব ঠিক, তাহলে আপনি তো যে বললেন যে এক্স এর সহগ ডিভাইড মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই 2 মাইনাস ওয়াই এর সহগ ডিভাইড বাই 2, সব তো ঠিক আছে, আপনি তো এটাই করলেন, তোমরাও করবা, দেখবে এই অ্যান্সারটাই আসতেছে, কিন্তু অ্যান্সারটা সম্পূর্ণ ভুল। কেন ভুল তোমরা আসলে একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো আসলে কেন জিনিসটা ভুল, এটা তোমাদের নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ নিতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা ট্রাই করো ভিডিও পজ করে। এর আগে আমরা আসলে আরেকটু ঘুরে আসি, কেমন? আমরা একটু সামনের স্লাইড থেকে ঘুরে আসি, চলো তো। দেখো ভাইয়া, আমি যখন বলছি যে একটা সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত এই তিনটা, বৃত্ত হওয়ার শর্ত এই তিনটা, ঠিক আছে। এক্স এর স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের আগে সহগ কি হবে? সমান হবে, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, এবং এটার ভ্যালু 0 বা 0 থেকে বড় হতে হবে, এটার ভ্যালু কি হতে হবে? 0 বা 0 থেকে বড় হবে, তবেই বৃত্ত হবে এটা, তাই না? তবেই তো বৃত্ত হবে। এখন চলো তো আমরা যে মাত্র যে ইকুয়েশনটা দেখলাম, দেখো এর জন্য দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে সহগ কত? 1 1, এই শর্ত মানছে। কোন এক্স ওয়াই সম্বলিত পদ আছে? নাই, এটাও মানছে। তাহলে কি ভাই এটা বৃত্ত?
আমি বলছিলাম যে ভাইয়া না বৃত্ত না, এটা বৃত্ত নাও হতে পারে। 3 নাম্বার শর্ত কি বলতো? 3 নাম্বার শর্ত ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। এবার চলো দেখি এটা মানে কিনা। তো জি কি -4 + 1 না, এটা হচ্ছে আমাদের কি জিএইচ না, আমার কেন্দ্রের ইয়েটা উল্টাটা জিএইচ জি এফ, জিএফ এটা না, এগুলো তো জিএফ রাইট, কেন্দ্রের নেগেটিভ ভ্যালুটা হচ্ছে জিএফ। তাহলে দেখো জিএফ যদি বসাও -4 স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু কত 23, এর ভ্যালু যদি করো 17 - 23, এটা তোমার আসবে হচ্ছে -6। এটা কি এই শর্তটা মানে? এটা কি 0 বা 0 থেকে বড়? এটার ভ্যালু তো -6 আসতেছে রে ভাইয়া। এই যে এর ভ্যালুটা বৃত্ত হওয়ার শর্তের মধ্যে ছিল কি? বৃত্ত হওয়ার শর্তের মধ্যে ছিল যে আমার এই ভ্যালুটা অবভিয়াসলি 0 সমান বা 0 থেকে বড় হতে হবে, 0 থেকে ছোট হলে এটা বৃত্ত হবে না। দ্যাটস মিন তুমি যে এইমাত্র যে ইকুয়েশনটা দেখাইলাম, হ্যাঁ এইমাত্র যে ইকুয়েশনটা তোমাকে দেখাইলাম, এর মধ্যে আমার এই যে এটার ভ্যালু আমার আসতেছে হচ্ছে কত? এটার ভ্যালু আসতেছে হচ্ছে -6। তাহলে এটা বৃত্ত হবে? তো বৃত্তই না। তাহলে এটার বৃত্তের কেন্দ্র কোত্থেকে আসবে? হ্যাঁ, যেহেতু এটা বৃত্তই না, বৃত্তের কেন্দ্র কোত্থেকে আসবে? দ্যাটস মিন এটার অ্যান্সার হবে নান। অর্থাৎ এটা তো বৃত্তই না, তাহলে বৃত্তর কেন্দ্র কোত্থেকে এটা আসবে বলো তো? বৃত্তই না। তাহলে ভাইয়া প্রত্যেকটা এরকম কোশ্চেন দিলি কি আমরা এভাবে চেক দেব? না ভাইয়া, যখন নান লেখা থাকবে দ্যাটস মিন এখানে একটা গাবলা আছে। যখন নান লেখা থাকবে একটা গাবলা আছে, তখন আগে চেক দিতে হবে যে এটা আসলে বৃত্ত কি বৃত্ত না। নট অলওয়েজ, বাট হচ্ছে যদি নান লেখা থাকে তখন একটু গাবলা আছে এখানে, যে আসলে ভাই এটা কি বৃত্ত হবে কি হবে না, এটা তোমাকে আগে একটু চিন্তা করতে হবে। ঠিক আছে? ও নট অলওয়েজ আমি বলতেছি, কিন্তু যদি নান লেখা না থাকতো তাহলে এটাই হতো অ্যান্সার, আমার আর চেক দিতে হতো না। মানে অলরেডি তারা জেনে দিচ্ছে এটা বৃত্ত। ঠিক আছে, মানে এটার ভ্যালুটা আমার অবভিয়াসলি এটা থেকে 0 বা 0 থেকে বড় হতো। বাট এখানে যেহেতু নান আছে, এখানে সুন্দর একটা জিনিস যে আসলে এই সমীকরণটা বৃত্তের সমীকরণই না, এই সমীকরণটা বৃত্তের সমীকরণই না। দ্যাটস মিন এটার কোনো কেন্দ্র থাকার কোনো ইয়া নাই। তাহলে এটা যদি বৃত্তের সমীকরণ না হয়, তাহলে তুমি বৃত্তের কেন্দ্র কিভাবে বের করবা? ওকে ওকে, একটা সুন্দর ম্যাথ ছিল, তাই না? আচ্ছা, এবার দেখো এটার বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এটার বৃত্তের কি নির্ণয় করতে বলছে ভাইয়া? এটা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি চেক দিতে হবে যে বৃত্ত কি বৃত্ত না? না, চেক দিতে কেন? তুমি কেন চেক দিবা? কারণ এখানে সবগুলো কি আছে, যে অপশন আছে সবগুলো বাস্তব অপশন। দ্যাটস মিন এটা অলরেডি একটা বৃত্তের ইকুয়েশন। তাহলে দেখো বৃত্তের ইকুয়েশনের ব্যাসার্ধ কি ছিল বলতো? আর ইজিক্যাল টু ছিল হচ্ছে √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো জি কি বলতো? জি হচ্ছে তোমার এক্স এর সহগের অর্ধেক। জি কি? এক্স এর সহগের অর্ধেক। এক্স এর সহগ হচ্ছে -2/2। আমি কিন্তু কেন্দ্র বের করতেছি না, কেন্দ্র হচ্ছে -x এর সহগের অর্ধেক, বাট আমি শুধু জি বের করতেছি। জি হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, যা আছে তার অর্ধেক। কত হয়ে গেল? মাইনাস, তাহলে হয়ে গেল কত? 2। আচ্ছা, -2, তাই না? ওকে সরি, এটার ভ্যালু হয়ে গেছে -2। এবার আসো যে এফ, এফ কি বলতো? এফ হচ্ছে 6/2 মানে হচ্ছে 3, মানে ওয়াই এর সহগের অর্ধেক। এফ কি? ওয়াই এর সহগের অর্ধেক। ঠিক আছে, যদি কেন্দ্র হতো তাহলে -y এর সহগের অর্ধেক হতো। আমরা তো কেন্দ্র নির্ণয় করতেছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি হয়েছে, এবার আমরা সি এর ভ্যালু কত দেওয়া আছে? -12। তাহলে তুমি যদি এই জিনিসটা বসাই দাও, কেন্দ্র হয়ে যাবে -2 হোল স্কয়ার প্লাস এর 3 হোল স্কয়ার মাইনাস মাইনাসের 12, যেহেতু এটার ভ্যালু মাইনাসের আছে। √, তাহলে কত হয়ে যায়? 4 + 9 + 12, যদি অ্যাড করো এটা হয়ে যায় 25। দ্যাটস মিন আমার অ্যান্সার হয়ে গেছে 5 ইউনিট। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ ডিরেক্ট কত চলে আসছে? 5 ইউনিট। এটা দেখো কৃষি গুচ্ছে আসছে, সরি এটা কৃষি ইউনিভার্সিটিতে আসছে, নট গুচ্ছে। 5 ইউনিট হয়ে গেছে, রাইট? ইজি ছিল কি? একদম ইজি ছিল। আসো এবার আসো যে এত বিন্দুগামী এবং এত বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করো। দেখো ভাইয়া, প্রথমত আমরা আসলে একটা সরলরেখা, ব্যাস কিন্তু একটা সরলরেখা। ব্যাস কি? একটা সরলরেখা। ব্যাস এক্স্যাক্টলি ব্যাসটা কি বলতো? ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যে যা যায়, যে এটা কিন্তু একটা যে, মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যে যায় সেটাই হচ্ছে তার ব্যাস, যেটা বৃত্তকে 2 ভাগে ভাগ করে ফেলে। বৃত্তকে কি করে ফেলে? এই যে বৃত্তকে তোমার 2 ভাগে ভাগ করে ফেলছে। বৃত্তকে কি করে ফেলে? ব্যাস বৃত্তকে 2 ভাগে ভাগ করে ফেলে, রাইট? ব্যাসটা কি করে বৃত্তকে? ব্যাসটা বৃত্তকে 2টা ভাগে ভাগ করে ফেলে, রাইট? এটাই। আচ্ছা চলো এবার আসো, বলছে এত বিন্দুগামী,
এবং এত বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করো। মানে ওই যে ব্যাসটা সে এত 3-4 বিন্দু দিয়ে যাচ্ছে, এখন 3-4 বিন্দু ধরো সাপোজ এখানে একটা আছে, এটা বৃত্তের উপরও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে, বাইরে, আমরা ধরলাম যে তর্কের খাতিরে যেটা বৃত্তের বাহিরে আছে, কেমন? তো একটা ব্যাস একটা সরল রেখা, এই যে দেখলাম একটা সরল রেখার ইয়ে বের করতে হলে আমার তার ঢাল এবং একটা বিন্দু লাগে, অথবা তার দুইটা পয়েন্ট লাগে। হ্যাঁ, ওই রেখার উপর দুইটা পয়েন্ট জানা লাগে, বা ঢাল এবং একটা পয়েন্ট জানা থাকলে হয়ে যায়। আমার এখন ধরো দুইটা পয়েন্ট জানা লাগবে। কয়টা? এই বৃত্তের যে ব্যাস নির্ণয় করতে হলে আমার দুইটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হলে দুইটা পয়েন্ট জানা লাগবে। ভাই আমি তো ভুলে গেছি। আচ্ছা, সরল রেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে, খুব সুন্দরভাবে সরল রেখা চ্যাপ্টারটা গোছায় আনা হয়েছে খুব সুন্দরভাবে, কেমন? তোমরা অবশ্যই সবাই দেখবা। তো এর আগে আমরা যদি দেখি, আসলে ভাই আমি তো ভুলে গেছি যে আসলে ইকুয়েশন কিভাবে বের করে, একটা স্ট্রেট লাইন বা একটা সরল রেখার ইকুয়েশন কিভাবে বের করে। চলো দেখো যে ভাইয়া, যদি একটা সরল রেখার একটা রেখাংশ এরকম হয়, তার দুইটা পয়েন্ট দেওয়া থাকে x1 y1 x2 y2, একটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা বের করতে পারবো না তার সমীকরণটা। একটা পয়েন্ট প্লাস ঢালের মান জানা লাগবে, বা দুইটা পয়েন্ট জানা লাগবে এই সরলরেখার, যে দুইটা প্রান্তের পয়েন্ট জানা লাগবে, ঠিক আছে? তো এই জন্য ধরো এরকম যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে তার সমীকরণ বের করা যাবে। এর জন্য আগে বের করতে হবে তার স্লোপ। স্লোপ হচ্ছে তার কুটিদ্বয়ের অন্তর, তারপর হচ্ছে ভাগ তার ভুজদ্বয়ের অন্তর, এই হচ্ছে ঢাল। ঢাল বের করার ফলে যে কোনো একটা পয়েন্ট নাও, x2 নিলেও হবে x1 নিলেও হবে, দুইটা সেম রেজাল্ট আসবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র, যদি মানে সমীকরণ নির্ণয়ের সূত্র, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, দুইটা পয়েন্ট দেওয়া লাগবে। তো দেখো তো এর মধ্যে কিন্তু আমাদের কোনো ঢাল দেওয়া নাই, একটা পয়েন্ট দেওয়া আছে, মানে আমার আরেকটা পয়েন্ট লাগবে। এখন যেহেতু এটা বৃত্তের ব্যাস, এটা কি বৃত্তের ব্যাস, তাহলে মাস্ট তা কি যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। বৃত্তের ব্যাস কি অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, মানে বৃত্তের কেন্দ্রের যে পয়েন্টটা আছে সেটা এই বৃত্তের ব্যাসের যে সমীকরণ আছে বা স্ট্রেট লাইনটা এর উপর পড়তেছে, রাইট? তাহলে ব্যাসের ওই পয়েন্টটা ব্যাসের সমীকরণটাকে সিদ্ধ করবে। আচ্ছা, এবার আসো বৃত্তের কেন্দ্রকে এটা বের করি। বৃত্তের কেন্দ্র আমরা কি বলছি বলতো? এইচ এই কে, বৃত্তের কেন্দ্র। এটা বলছি যে ভাইয়া যে x মাইনাস এক্স সহগের অর্ধেক, মাইনাস এক্স সহগ কত? -8/2 মাইনাস ওয়াই এর সহগের অর্ধেক, ওয়াই এর সহগ কত? -6/2। ওকে, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল বলতো? 4 - 3, তাই না? যে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 8/2 4 আর হচ্ছে -3। বৃত্তের কেন্দ্র বের হয়ে গেল কত বলতো? 4 - 3। তাহলে দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে সমীকরণ বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এর আগে কি করতে হবে? এর আগে ঢাল বের করি। চলো, ঢাল কি হয়ে যায়? ভুজদ্বয়ের পরিবর্তন, সরি কুটিদ্বয়ের অন্তর। কুটিদ্বয়ের অন্তর কি? 4 - 3 ডিভাইড বাই ঢালদ্বয়ের অন্তর। ঢালদ্বয়ের কত? 3 - 4। তাহলে আলটিমেটলি হয়ে যায় কত? 7/-1। তাহলে ঢাল হয়ে যায় কত? -7। ঢাল কত হয়ে গেছে আমাদের? -7। ওকে, ঢাল হয়ে গেছে -7। তাহলে যে কোনো একটা পয়েন্ট নাও, নিয়ে তার সমীকরণ বের করে, এখানে কিন্তু এটা ইকুয়াল হবে, সরি, হ্যাঁ। আচ্ছা, যে কোনো একটা ইয়ে নিয়ে ঢাল কত হয়ে গেছে? হয়ে গেছে। যে কোনো একটা পয়েন্ট নাও, আমরা যদি করি যে এই পয়েন্টটা নিলাম, তাহলে x - 3 ইন্টু হচ্ছে -7 গুণাকার আছে, এটা কেমন? আচ্ছা, একটু স্পষ্ট করে লিখি। ওকে, তাহলে x - 3 ইন্টু -7 ইজ ইকুয়াল টু কি? y - 4, রাইট? y - 4। তাহলে কি হলো দেখো তো? এটা হয়ে গেছে -7x প্লাস এর 21 ইকুয়াল টু কি হয়ে গেছে? y - 4। তাহলে এটা যদি ওই পাশে পাঠাই দেই, x কে যদি ওই পাশে পাঠাই দেই, এই পাশে 4 চলে আসলে হবে 17। 17 হয়ে গেছে কি? y প্লাস 7x। তাহলে ব্যাসের সমীকরণ কি হয়ে গেছে? y প্লাস 7x ইকুয়াল টু 17। আচ্ছা, এখানে মেবি তোমার y প্লাস, এখানে এটা 30 হতো, একটু ভুল আসছে, এটা 17 হতো, একটু টাইপিং মিস্টেক, কেমন? তাহলে 7x প্লাস y, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। মোটামুটি এই যে এখানে একটু ভুল আসছিল, কেমন? এটা 31 না 31 এটা ছিল, এটা 31 চলে আসছে। আচ্ছা, তাহলে 17, তাহলে ব্যাসের যে সমীকরণ হয়ে গেছে 7 ইকুয়াল টু y প্লাস 7x। ওকে, ওকে, একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বৃত্তের ব্যাসের সমীকরণ বের করে ফেললাম, যে দুইটা পয়েন্ট লাগতো সমীকরণটা বের করতে। এবার আসো, এটা রিসেন্ট এগ্রি 20-21 একটা সুন্দর কোশ্চেন আসছে বৃত্ত থেকে,
সেটা হচ্ছে যে 50 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত এত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত হবে। দেখো দুইটা কথা বলছে, কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র দেওয়া আছে কত, ধরো আমি একটা বৃত্ত আঁকতে হবে, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 50 এবং এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে, এই উপবৃত্তের ক্ষেত্রফলের সমান। এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি বলতো, এরিয়া অফ আ সার্কেল ইজ পাই আর স্কয়ার। ঠিক আছে, বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কার সমান, এই উপবৃত্তের ক্ষেত্রফলের সমান। তো উপবৃত্তের ক্ষেত্রফল নিয়ে যদি তোমরা ভুলে যাও আসলে কি, সেটার জন্য আমরা আসলে কণিক যখন আলোচনা করব তখন সুন্দর করে এ করে দিব। তাও আমরা যদি একটু দেখি, হ্যাঁ, তোমার ধরো এই একটা হচ্ছে উপবৃত্ত, যদি এটা একটা উপবৃত্ত হয়, আর এ বরাবর যদি হয় a0, এ বরাবর যদি হয় যদি তোমার b0, ঠিক আছে। তো একটা উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে তোমার a x স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। এবং উপবৃত্তের উপবৃত্তের এরিয়া হয় পাই ইন্টু এ ভি, পাই ইন্টু কি এ ভি। এই যে এক্স এর নিচে যে স্কোয়ারের ভিতরে যে এ আছে, এ আর এ ভি, এটা হচ্ছে আমার এই এর এরিয়া, মানে একটা উপবৃত্তের এরিয়া নির্ণয়ের সূত্র। কেমন, এ হচ্ছে এই জিনিসটা মনে রাখো খুব সুন্দরভাবে। নিচে কি আছে, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, ওটার স্কোয়ার, এটার পাই এ ভির। দেখো আমরা সেভাবে আসো, এটা মিলাই এবার এই জিনিসটা খেয়াল করো তো, এক্স স্কোয়ার বাই 2 প্লাস কি ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। দেখো তো এই পয়েন্টে কি আছে, 1 আছে। আমার এভি লাগবে, ক্ষেত্রফল বের করতে হলে কি লাগবে, এভি লাগবে, মানে নিচে স্কোয়ার ফরম্যাটে রাখতে হবে। এদিকে 1 আছে, উপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, নিচে স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। তাহলে স্কোয়ার ফরম্যাটে আনতে হলে আমরা কি করতে পারি বলতো, এটাকে √2 করে দিতে পারি না, √2 হোল স্কোয়ার। এটাও করে দিতে পারি কি বলতো, √8 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এরিয়া কি হয়ে গেছে, তার এরিয়া কি হয়ে গেছে, পাই ইন্টু, এটা কি এ না, এটা এ, এটা কি ভি না, এটা কি, এটা ভি, রাইট। তাহলে এবার দেখো তো, পাই ইন্টু রুটের ভিতরে দুটা গুণ দিয়ে দিলে কি হয়ে যায় 16, তাহলে এটা কি হয়ে যায় 4 পাই হয়ে যায় না, 4 পাই হয়ে যায় কি হয় না, এটা 4 পাই হয়ে যায় না। অর্থাৎ আমার উপবৃত্তের এরিয়া কত হয়ে যায়, উপবৃত্তের ক্ষেত্রফল হয়ে গেছে 4 পাই। উপবৃত্তে দেখো আমার কি বলছে, এত কেন্দ্র করে অঙ্কিত এত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে আমার উপবৃত্তের যে ক্ষেত্রফলটা তা কার সমান, আমার এই বৃত্তের সমান, এই বৃত্তের ক্ষেত্রফলের সমান। তার মানে আমার যে পাই আর স্কোয়ার তা কার সমান, পাই 4 এর সমান। পাই যদি উপর পাশ থেকে কাটা যায়, আর স্কোয়ারের ভ্যালু 4, সুতরাং আর এর ভ্যালু আসবে কত 2, কারণ এটা নেগেটিভ হতে পারে না, ব্যাসার্ধ আসলে নেগেটিভ হতে পারে না। তো আর এর ভ্যালু যেহেতু 2, দ্যাটস মিন আমার আর এর ভ্যালু কত হয়ে গেছে, এখানে 2 এসে পড়ছে। এবার আসো যে এমন একটা বৃত্ত বের করতে হবে যার আসলে এই শর্তটাকে সে মেনে চলে, এমন একটা বৃত্ত বের করতে হবে যা এই শর্ত মেনে চলে, যার ব্যাসার্ধ কি 2। আচ্ছা এবার আসো দেখো, যার ব্যাসার্ধ 2, ঠিক আছে, আমরা দেখো এমন একটা বৃত্ত বের করতে হবে যার ব্যাসার্ধ কি 2 এবং যার কেন্দ্র এত। এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। দেখো এরা যদি বৃত্তের একটা হয়, যে ধরো 50 কেন্দ্র এবং তার যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2, তার উপর একটা পয়েন্ট হচ্ছে xy, এই বৃত্তের উপর একটা পয়েন্ট কত xy, তাহলে সেটা কি হয়ে যায়, এটা একটু লেন্দি ম্যাথ। কেমন, তোমার আমি জাস্ট ভাঙা বুঝে করতেছি, আরো এভাবে করা যায়, আমরা শর্টকাটটা দেখবো। কেমন, আচ্ছা এর আগে আমরা এটা একটু লেন্দি, এটা মানতেই হবে। এটা তুমি বলো যে ভাই এর বেশি শর্টকাট, এটা পসিবল না, এটা একটু লেন্দি ম্যাথ। আমি কি বলছিলাম যে পরীক্ষার মধ্যে দুই টাইপের কোশ্চেন আছে, লেন্দি বা শর্ট। লেন্দি হলে তোমার কাট মার্ক ডাউন হয়, আর শর্ট হলে কাট মার্ক অনেক বেশি যায়। সেটাই, তুমি প্রপার প্রিপারেশন থাকলে তুমি এভারেজে এক্সাম দিলেও তুমি টপ করবা। তো এর জন্য যে সমীকরণটা সেটা কি হবে বলো তো, 5 - x হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু কি ব্যাসার্ধের স্কয়ার। তাহলে এটা আলটিমেটলি কি হয়ে গেছে, 25 - 10x প্লাস কি x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হয়ে গেছে কি 4 না। তাহলে এই পাশে যদি সবগুলো নিয়ে আসি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x, আর এটা যদি এটা কি আছে, এটা আছে, এটা প্লাসের 25, এদিকে মাইনাসের 25, প্লাসের 21 হয়ে গেছে। এটাই হচ্ছে সেই বৃত্তটার সমীকরণ, x স্কয়ার আচ্ছা লাগবে না।
আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণটা কি হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা কি হলো, এটা কোন ইকুয়েশনটার জন্য আসে, যে দেখো এই যে 2 নাম্বারটার জন্য এক্স স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 21 ইকুয়াল টু 0। তাহলে যে বলতে পারতা যে ভাইয়া যে এটা শর্টকাটলি কিভাবে করা যায়, প্রথমত যে কেন্দ্র কত 50, তাহলে কেন্দ্র 50 হলে এটা হওয়ার কোনো পসিবিলিটিস নেই, মানে এই দুইটা হওয়ার কোনো কি, আর এটা তো হবেই না, যেহেতু কেন্দ্র তো 0 0 না, এই দুইটা কখন হতো, যদি কেন্দ্র 0 0 হতো, মানে দুইটা প্রথমেই বাদ, উপরের দুইটার যে কোনো একটা হবে। ব্যাসার্ধ তুমি এখানে বের করে ফেলছো, ব্যাসার্ধের ভ্যালু কত 2। আচ্ছা, ব্যাসার্ধের ভ্যালু যদি 2 হয়, তাহলে এবার ব্যাসার্ধের ভ্যালু 2 হলে তুমি সি এর ভ্যালু বের করে ফেলতে পারবা। উপরে দেখো পুরাটাই সেম, শুধু সি এর ভ্যালু এদিক সেদিক হয়েছে, তাই না? তাহলে ব্যাসার্ধ বের করলে সি এর ভ্যালু সমান সমান কি বলতো, সি এর ভ্যালু তোমার হয় হচ্ছে, দেখো তো আমরা কি পড়ছিলাম যে আর স্কোয়ার সমান সমান কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি না, তাহলে সি সমান সমান কি হয়ে যাবে বলতো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে না। মানে এটা শর্টকাট আর কি, কিভাবে শর্টকাটলি করে ফেলা যাবে, ওই পুরাটা করা লাগবে না, মুখে মুখে করা যায়। দেখো জি জি সমান সমান কি বলতো, মাইনাস এই যে এটা যদি এটা কি এইচ কে, ঠিক আছে, জি সমান সমান হচ্ছে কি মাইনাস এইচ, তাহলে এটা কত হবে -5 স্কোয়ার, এর ভ্যালু কত 0, আর ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ পাইছে 2, তাহলে কত হয়ে গেছে প্লাস এর 2 স্কোয়ার। আচ্ছা, ব্যাসার্ধ নেগেটিভ ছিল, ব্যাসার্ধটা কি ছিল, ব্যাসার্ধের বিয়োগ আকারে থাকবে এটা, তাহলে 0 স্কোয়ার মাইনাস এর 2 স্কোয়ার, তাহলে থাকে কত বলতো 25 মাইনাস 4, তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেছে 21 হয়ে গেছে। তাহলে এর মাধ্যমে কি তুমি বি বের করে ফেলতে পারছো না শর্টকাটে, এই আর কি। আমি তোমাকে ওইভাবে দেখালাম, আসলে প্রসেসটার জন্য বোঝো, অনেকে হচ্ছে ভুলে গেছে, ঠিক আছে? তো এভাবে শর্টকাটলিও করা যায় জিনিসটা, কেমন ইজিলি শর্টকাটে করা যায়। আচ্ছা, এবার হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। বৃত্তের কি সমীকরণ, পোলার সমীকরণ। পোলার সমীকরণ হচ্ছে তোমার হচ্ছে এই একটা বৃত্ত ধরো আছে, সেটাকে যদি তুমি পোলের সাপেক্ষে ইয়ে করো, যে একটা যে কোনো একটা পয়েন্টের দূরত্ব এবং তার যে অ্যাঙ্গেল, এর মাধ্যমে দূরত্ব কি সবগুলো সমান হবে, জাস্ট অ্যাঙ্গেলের ভ্যারাই হবে, অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, দূরত্ব সেম থাকবে। তো এর জন্য এক্স যেটা আমরা আমরা আসলে এই যে পোলার, আমরা যে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবস্থা, সেটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যাই কিভাবে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর থিটা হয়ে যায় tan ইনভার্স 1 মাইনাস জি বাই মাইনাস এফ বাই মাইনাস জি, যে জিনিসটা আমরা অলরেডি দেখছি এফ জি কি। আর পোলার বৃত্তের সাধারণ যে সমীকরণ আর স্কোয়ার প্লাস 2i স্যার জি কস থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিন্তু তোমরা অলরেডি দেখছো, কেমন? আচ্ছা, আচ্ছা, যদি মেরু বিন্দু দিয়ে যদি যায়, বৃত্ত মেরু বিন্দু দিয়ে গেলে এবং এর কেন্দ্র মেরুর অক্ষের উপর অবস্থিত হলে আর ইকুয়াল টু 2a cos থিটা, এটা লাগতে পারে কখনো কখনো ডিরেক্ট। আচ্ছা, এত পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করো। অ্যাকচুয়ালি এটা থেকে বেশিরভাগ রূপান্তরের জিনিসটাই বেশি আসে, যে এটা দেওয়া আছে কার্টেশিয়ানে দেওয়া আছে, তুমি এটা পোলারে কনভার্ট করো, আর ইট ইজ গিভেন ইন পোলার কোঅর্ডিনেট, ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু কার্টেশিয়ান কোঅর্ডিনেট। ওকে, ওকে, লেটস ডু ইট। আমরা আসলে এটা করি। দেখো আর ইকুয়াল টু এ দেওয়া আছে, রাইট? আর ইকুয়াল টু কি দেওয়া আছে, এ দেওয়া আছে, আর ইকুয়াল টু এ দেওয়া আছে। দেখো তো এখানে কি দেওয়া আছে, যে দেখো ধরো এক্স ওয়াই এ নিয়ে আসা, মানে থিটা এবং আর কে ক্যান্সেল করে, থিটা এবং আর কে ক্যান্সেল করে এক্স ওয়াই নিয়ে আসাই হচ্ছে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে ফেলা। কি কোঅর্ডিনেটে কনভার্ট করে ফেলা জিনিসটাকে, পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে ফেলা। আচ্ছা বলো তো, ওয়েট একটু, তো এটার মধ্যে আসলে কি করা যায় বলো তো? দেখো আমি যদি আর স্কোয়ার করে দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসতেছে না? আর স্কোয়ার করে দিলে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসতেছে, রাইট? তো দেখো উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই, আর স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে গেছে, এ স্কোয়ার। আর স্কোয়ার কে কি লেখা যায়, আমরা একটু আগে দেখছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটাকে যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে রূপান্তর করি কি হয়ে গেছে, ডি। এই যে দেখো এটা কিন্তু একটা এগ্রির কোশ্চেন, ইজি একদম, রাইট? এটার মধ্যে আসলে এই রূপান্তরেরটাই বেশি আসে, কেমন, এর বাহিরে আসলে তেমন কোশ্চেন আসে না। আচ্ছা, এবার আসো, এত বৃত্তকে তোমার পোলার সমীকরণে প্রকাশ করো, ঠিক আছে? তার পোলার ইকুয়েশনে জিনিসটাকে প্রকাশ করতে হবে। তো পোলার ইকুয়েশনে প্রকাশ করতে হলে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার, যে দেখো পোলার ইকুয়েশনে কি, আর স্কোয়ার প্লাস 2i স্যার জি কস থিটা প্লাস এফ সাইন থিটা
প্লাস সি ইকুয়াল টু 0। এটাই তো পোলার সমীকরণে প্রকাশ, রাইট? এখন আমার জাস্ট কি বের করতে হবে, জি বের করতে হবে আর থিটার ভ্যালুটা বের করতে হবে। সি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি দেওয়া আছে। আর কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাপার না। দেখো জি সমান সমান কি বলতো, জি হচ্ছে যে এক্স যে আছে এক্স এর সহগের অর্ধেক, এক্স এর সহগের অর্ধেক। তাহলে এক্স এর সহগ কত, -2 ডিভাইড বাই 2, জি এর ভ্যালু হচ্ছে -1। এফ কি বলতো, এফ হচ্ছে ওয়াই এর সহগের অর্ধেক, রাইট? এটা তাহলে তোমার থেটা সমান সমান কি বলতো, থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের tan ইনভার্স 1। থেটা সমান সমান কি ছিল বলতো, tan ইনভার্স 1, দেখো তো এখানে আসো তো, tan ইনভার্স 1 মাইনাস এফ ডিভাইড বাই মাইনাস জি ছিল না? এটা কি ছিল, tan ইনভার্স 1 মাইনাস এফ ডিভাইড বাই মাইনাস জি। ওকে, চলো তাহলে এটা যদি করি মাইনাস এফ ডিভাইড বাই মাইনাস জি, তাহলে থেটা কি আসে দেখো তো, tan ইনভার্স 1 মাইনাস, এদিকে অলরেডি মাইনাস আছে, মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস -2 ডিভাইড বাই 1। তাহলে থেটার ভ্যালু হয়ে গেছে কি tan ইনভার্স 1 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। তাহলে আলটিমেটলি সমীকরণটা কি দাঁড়ায়, সমীকরণটা পোলার সমীকরণে দাঁড়ায় আর স্কোয়ার প্লাস 2i স্যার। জি এর ভ্যালু কত বলতো, জি এর ভ্যালু ছিল -1, তাহলে মাইনাসের cos থিটা, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু -2 sin থিটা প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 3 ইজ ইকুয়াল টু 0, যেখানে আমাদের কি, যেখানে তোমার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স 1। ওকে, ইজি, জাস্ট কনভার্ট হয়ে গেছে, কেমন একদম ইজি ছিল। বাট আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপের যে রূপান্তরণের বিষয়গুলো, এটাই কিন্তু সবচেয়ে বেশি আসে, যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু পোলার কোঅর্ডিনেট, অর ইট ইজ গিভেন ইন দ্য পোলার কোঅর্ডিনেট, ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটাকে। তো জাস্ট এটা ইজি, একদম পারা যায়, তাই না? আমরা আরো সামনে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসো যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সে স্পর্শ এবং ছেদ। এই জিনিসটা বুঝতে হবে যে একটা বৃত্ত, ধরো একটা বৃত্ত যদি আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ব্যবস্থায় চিন্তা করি, ধরো বৃত্ত কি করতে পারে, এই বৃত্তটাকে এক্স অক্ষটাকে কি করতে পারে, জাস্ট এভাবে টাচ করতে পারে, অথবা এই বৃত্তটা এভাবে করতে পারে, এক্স অক্ষটাকে ছেদ করতে পারে। ছেদ মানে হচ্ছে দুইটা পয়েন্টে তার সংযোগ থাকবে, ছেদ মানে কি দুইটা পয়েন্টে। এই দেখো এখানে করছে কি, এক্স অক্ষকে ছেদ, এক্স অক্ষকে এখানে করছে হচ্ছে ছেদ করছে, ঠিক আছে, আর এখানে করছে এক্স অক্ষকে স্পর্শ। একটাকে এক্স অক্ষকে স্পর্শ করছে, একটাকে এক্স অক্ষকে ছেদ করছে। ছেদ মানে যে কোনো দুইটা পয়েন্ট থাকবে, ঠিক আছে, তার মধ্যে দুইটা পয়েন্ট থাকবে, যেমন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, স্পর্শ করছে মানে ওই লাইনটাকে জাস্ট একটা পয়েন্টে টাচ করবে, এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করা, এটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করা, এই যেটা হচ্ছে এক্স লাইন, এটা হচ্ছে ওয়াই লাইন। ওকে, যদি এই একটা এরকম বৃত্তের একটা জেনারেল সমীকরণ, এই সমীকরণটা আমরা সামনে দেখছি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যদি কি করে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে যে জি স্কোয়ার তার সি এর ভ্যালু সমান হবে। জি স্কোয়ার কার ভ্যালু সমান হবে, এই জিনিসটা তুমি স্ক্রিন মেরে খাতায় নোট করে রাখতে পারো, জাস্ট করতে থাকবে। জিএফ কি কিভাবে বের করে এটা আমি দেখাইছি ভাইয়া, দেখাইছি। এটা জাস্ট এগুলো জাস্ট ইয়ে করে সুন্দরভাবে করতে পারবে, জাস্ট এগুলো নোট করে রাখবা, দেখবা যে করবা ম্যাথ মিলতেছে, একদম ইজি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সমান সি এর ভ্যালু সমান হবে। যদি মূল বিন্দুতে স্পর্শ করে, যদি এই যে আমার যে বৃত্ত যদি এভাবে যায়, এই মূল বিন্দুর স্পর্শ করে যায়, মানে এই মূল বিন্দু হয়ে যায়, মূল বিন্দু হয়ে গেলে আমার যে স্পর্শকের ভ্যালু সি এর ভ্যালু 0। সি এরও কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, যদি একাডেমিক ক্লাস হতো খুব সুন্দরভাবে বলতাম, বাট এটা একটু লেন্দি, আমি বলতেছি না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এক্স অক্ষকে যদি ছেদ করে, ছেদাংশের মান কত, যে তোমার ধরো যে এই যে এক্স অক্ষকে ছেদ করছে, এই এতটুকের মান কত, যে ছেদাংশের যে ভ্যালু কতটুক ছেদ করছে, সেটা হচ্ছে 2g স্কোয়ার মাইনাস সি। যদি ওয়াই অক্ষকে ছেদ করতো, এভাবে একটা বৃত্ত যদি এভাবে হতো, ওয়াই অক্ষকে ছেদ করতো, তাহলে তার ছেদাংশ হতো 2f স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। এবার আসো যদি উভয় অক্ষকে স্পর্শ করতো, উভয় অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে যে ধরো এইভাবে,
বৃত্ত তো হাতে তো হয় না, যেভাবে আর কি, মানে উভয় উভয় অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সমান সি। অর্থাৎ যদি উভয় অক্ষকে স্পর্শ করে আমার যে জি এটা এফ এর সমান হয়ে যায়। জি কার সমান হয়ে যায়? জি এফ এর সমান হয়ে যায় যদি উভয় অক্ষকে স্পর্শ করে। কেন্দ্র এক্স অক্ষের উপর হলে এফ এর ভ্যালু 0, এটা স্বাভাবিকভাবে দেখো তো, কেন্দ্র যদি এক্স অক্ষের উপর হয়, হ্যাঁ, এই এক্স লাইনের উপরে এক্স যে রেখাটা আছে বা এক্স অক্ষের যে লাইনটা আছে এর প্রত্যেকটা বিন্দুতে যদি স্থানাঙ্ক বিন্দু নির্ণয় করো, এর ওয়াই এর ভ্যালু কি হবে? 0 হবে না? মানে ওয়াই এর যে স্থানাঙ্ক, ওয়াই বরাবর স্থানাঙ্ক কত হবে? 0, x0। এটা প্রত্যেকটা বিন্দুর জন্যই শর্ত, এটা সত্য। তাহলে আমার ইয়ে কি ছিল? এফ কি ছিল? মাইনাস ইন্টু কে, কেই তো 0 না, তাহলে মাইনাস 0 সমান সমান কি? 0ই তো আসে। দ্যাটস মিন আমার প্রত্যেকটা কেন্দ্র এক্স এর উপর হলে এফ এর ভ্যালু 0 আসে। আবার ঠিক সেম ভাইস ভার্সা, বিপরীত ক্রমে যদি কেন্দ্র ওয়াই অক্ষের উপর হয় জি এর ভ্যালু 0 হবে। সেম, এই যে দেখো এরকম যদি হয়ে থাকে কেন্দ্র এই ওয়াই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুর জন্য আমার এক্স এর কোঅর্ডিনেট কি বলতো? এক্স এর কোঅর্ডিনেট মানে এক্স এর যে স্থানাঙ্ক, এক্স এর স্থানাঙ্ক 0 আছে, বুঝ 0 প্রত্যেক এই ওয়াই লাইনটার উপর, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই সূত্রগুলো খুবই এইগুলো থেকে বেশি আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সো তোমাকে এই জিনিসটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি মুখস্থ করতে বলি না আমি, কারণ হচ্ছে তুমি ম্যাথ করো, সূত্রগুলো সামনে রাখো, দেখবা যে তোমার মাথায় এভাবেই ঢুকে গেছে। দেখে দেখেই করো সূত্রগুলো, যে একটা ম্যাথ করতেছো, এই সূত্রটা কি, এটা লেখলা, ধীরে ধীরে যখন 5টা 10টা ম্যাথ করবা মিলে যাবে, তখন হচ্ছে আর মাথায় ঢুকে যাবে, আর তোমার আসলে মনে না থাকার কোনো কারণ নাই। বলছে এত বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? মানে তোমার ধরে একটা বৃত্ত সে সামথিং, আমি জানি না কিরকম বৃত্তটা, বাট সে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এটা হচ্ছে ওয়াই লাইন, ওয়াই লাইন, এটা হচ্ছে তোমার এক্স লাইন। আমরা কি জানি যে ওয়াই অক্ষ, এটা কিন্তু এগ্রির কোশ্চেন, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি বলতো? ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে সি হচ্ছে এফ স্কোয়ারের সমান। সি কি? এফ স্কোয়ারের সমান। তাহলে এফ কি, এটা আমরা বের করতে হবে। এফ কি ছিল? ওয়াই এর আগে যে সহগ, ওয়াই এর আগের সহগের কি অর্ধেক না? এফ কি? ওয়াই এর সহগের অর্ধেক। এফ কি ছিল? ওয়াই এর সহগের অর্ধেক, তার মানে এফ টু। তাহলে সি ইজ ইকুয়াল টু কি বলতো? এক ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ারের সমান 4। ওকে, সি এর ভ্যালু হয়ে যাবে কি 4। ইজি ছিল না? আসলে তেমন কোনো ইয়ে ছিল না। এবার আসো একটা সুন্দর জিনিস, যে কিছু কিছু জিনিস আছে তুমি ড্র করে খুব সুন্দরভাবে ইয়ে করতে পারো। এই যে বৃত্ত, সরলরেখা, যাই বলো, এগুলো কিন্তু জ্যামিতির অংশ। হ্যাঁ, এই সবগুলো ব্যাখ্যা খুব সুন্দরভাবে জ্যামিতির মাধ্যমে করা যায়, এই গ্রাফে উঠায় আর খুব সুন্দরভাবে করা যায়, কারণ এই সবগুলো কি জ্যামিতির একটা পার্ট, ঠিক আছে? তো আমরা যদি দেখি, দেখো বলছে বৃত্তের কেন্দ্র এত এবং ইহা এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির ব্যাসার্ধের মান কত? বৃত্তের ব্যাসার্ধের মান কত? চলো আমরা এটা কিভাবে বের করে দেখি। চলো, এটা কি করছে? এই বেটা এক্স অক্ষকে স্পর্শ করছে, যার কেন্দ্র হচ্ছে আমাদের কত? 3, 4। আচ্ছা, কেন্দ্র হচ্ছে 3, 4, এই বিন্দুতে সে ধরো এক্স অক্ষকে স্পর্শ করছে, তার ব্যাসার্ধ, কারণ তার ব্যাসার্ধ কি এই আর, যেটা মানে এখান থেকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি ব্যাসার্ধ না? তাহলে এই যে টাচ করছে, এই টাচ পয়েন্টও তো তার একটা পরিধির একটা পয়েন্ট, রাইট? তাহলে ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। আচ্ছা, তো দেখো যদি তুমি এই পয়েন্ট থেকে এই সি পয়েন্টে যেতে চাও, ধরো 0 থেকে যদি সি পয়েন্টে যেতে চাও, তুমি কিভাবে যাবা বলো তো? তুমি যাবা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যাবা, এখান থেকে এই পর্যন্ত কত বলো তো? কত দূরত্ব ছিল? সরি, এটা 4, 3 ছিল, ঠিক আছে? 4, 3। তাহলে এখান থেকে যদি তুমি এত দূরত্ব যাও, মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত স্থানাঙ্ক কত? 4। এবার তুমি ধরো এই পয়েন্টে যেতে হলে উপরের দিকে যেতে হবে, কত গড় যেতে হবে? ওয়াই এর জন্য 3 গড়, মানে 3 গড় যেতে হবে। এখন দেখো যে দেখো তোমার এই পয়েন্ট থেকে, এটা যদি এ পয়েন্ট হয়, এ পয়েন্ট থেকে সি পয়েন্ট যেতে তোমার কয় গড় যাইতে হয়েছে? 3 গড় যাইতে হয়েছে, মানে তার ডিস্টেন্স কত? 3 না? 3 কি 3 না? এসির ডিস্টেন্স কত? 3। যদি এসির ডিস্টেন্স 3 হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি এসি সমান না? কারণ কি ব্যাসার্ধ কি ছিল? কেন্দ্র থেকে স্পর্শকের যে একটা দূরত্ব, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেছে? 3 হয়ে গেছে। এখন দেখো এই জিনিসটা তাহলে মনে রাখবা, যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে তোমার, কেন্দ্র যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে তাহলে ওয়াই এর স্থানাঙ্কই হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি কি করে, খুব মনোযোগ সহকারে শোনো, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে
তাহলে এবং কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তার ব্যাসার্ধ হবে এক্স স্থানাঙ্ক। ঠিক আছে, এক্স এর যে স্থানাঙ্কটা বোঝা গেছে কিভাবে? কারণ তুমি এখান থেকে যদি এইভাবে যেতে চাও এই পয়েন্টে সি পয়েন্টে, তাহলে ওয়ে আসতে হবে যেটা 4 গড়, মানে এক্স অক্ষ বরাবর 4 গড়, ওয়াই অক্ষ বরাবর 3 গড়, এবং এই ওয়াই অক্ষ বরাবর দূরত্বটাই কিন্তু তার এই এসি দূরত্বটা। এসি কি ছিল? তার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, মানে স্পর্শ পয়েন্ট থেকে তোর দূরত্ব, এবং এই দূরত্বটাই তো আমাদের ব্যাসার্ধ, রাইট? তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেছে? 3 হয়ে গেছে। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে যে কুটিটা, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে ব্যাসার্ধ হয়ে যেত আমার ভুজটা। ওকে, এবার আসো, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূলবিন্দু এবং পিকিউ বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ বের করো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমত হচ্ছে এক্স অক্ষের উপর কেন্দ্র। দেখো ভাই, আমি একটু আগে বলছিলাম যে যদি এক্স অক্ষের উপর কেন্দ্র থাকে তাহলে এফ এর ভ্যালু কি হয়ে যায় বলতো? 0। এখন একটা বৃত্তের জেনারেল সমীকরণ কি? বৃত্তের জেনারেল সমীকরণটা আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু কি? 0। এটা হচ্ছে একটা বৃত্তের কি তোমার জেনারেলাইজ ফর্মুলা। দেখো, প্রথমত হচ্ছে বলছে কেন্দ্রটা কি এক্স অক্ষের উপর আছে। আমি আগেই বলছিলাম যে এক্স অক্ষের উপর থাকলে এটা এরকম টাইপের হয়ে থাকে, h0। দ্যাটস মিন এফ এর ভ্যালু কি হয়ে যায়? এই জন্য 0 হয়ে যায়। এফ এর ভ্যালু কি হয়ে যায়? 0 হয়ে যায়। আবার বলছি কি মূল বিন্দু দিয়ে যায়। আমরা দেখো, আমরা একটু আগে বলছি মূল বিন্দুতে স্পর্শ করলে বা মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে সি এর ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়। মূল বিন্দু দিয়ে গেলে সি এর ভ্যালু কি হয়ে যায়? 0 হয়ে যায়। দ্যাটস মিন আমার এই বৃত্তের জন্য সি এর ভ্যালু 0। আমি ড্রয়িংটা একটু ভালো করে আঁকি যেহেতু সে মূল বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার যে বৃত্তটা এরকম হয়েছে, তাহলে এরকম কোন একটা বৃত্ত যেটা তোমার হচ্ছে h0। ঠিক আছে, h0, f এর ভ্যালু 0, c এর ভ্যালু 0। কেন? বোঝা গেছে। f এর ভ্যালু 0 কারণ x অক্ষের উপর কেন্দ্র, c এর ভ্যালু 0 কারণ মূল বিন্দু দিয়ে এসে গেছে। তো আমার এখানে ফর্মুলাটা তাহলে কি হয়ে গেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস তোমার হচ্ছে 2gx প্লাস 0 ইকুয়াল টু কত? 0, তাই না? এবার আসো, যেহেতু এই বিন্দু দিয়ে যায় মানে বৃত্তের পরিধির উপর যে একটা পয়েন্ট আছে PQ, বৃত্তের পরিধির উপর একটা পয়েন্ট আছে PQ, যেহেতু এটা বৃত্তের সমীকরণ এবং এটা বৃত্তের উপরে দিয়ে যায়, দ্যাটস মিন এই পয়েন্টটা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। এই পয়েন্টটা কি করবে? বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। বৃত্তের সমীকরণটা কি ছিল বলতো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx ইকুয়াল টু কি? 0। আমার g এর ভ্যালুটা বের করতে হবে। আমার কার ভ্যালুটা বের করতে হবে ভাইয়া? g এর ভ্যালুটা আমার বের করতে হবে। তাইলে তো আমার এই সমীকরণ মানে বৃত্তের সমীকরণ বের হয়ে গেছে, তাই না? g এরটাই জানি না। এখন যেহেতু PQ বিন্দু দিয়ে যায়, দ্যাটস মিন অবভিয়াসলি এই যে সমীকরণটা সেটা PQ এর জন্য সত্য। দেখো, এই পরিধির উপর দিয়ে যাইতেছে না, তাহলে এই সঞ্চার পথ দিয়ে যাইতেছে, তাহলে এই সমীকরণটা কি এই বিন্দুর জন্য সত্য। তাহলে এই বিন্দুটা যদি এখানে বসাই দেই, হ্যাঁ, এই বিন্দুটা এখানে বসাই দিলে সমীকরণটা কি সিদ্ধ হবে। তাহলে আমরা যদি দেখি PQ বসাই দিলে কি হয়ে যাবে? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2gp ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো 2gp কি লেখা যায়? মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে আমাদের g এর যে ভ্যালু সেটা কত চলে আসতেছে বলতো? মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইড বাই কত বলতো? 2p। ওকে, 2p। এটা যদি আমরা যদি এটা এখানে বসাই দেই তাহলে বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা বসাই দিই, g এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই তাহলে বৃত্তের সমীকরণ কি হয়ে গেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x ইনটু g এর ভ্যালু কত বলতো? g এর ভ্যালু হচ্ছে মাইনাস কমন গেলে p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইড বাই আমাদের কত? 2p। ডিভাইড বাই কত? 2p ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার বৃত্তের সমীকরণটা কত হয়ে গেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 আর 2 কি যায়? কাটা যায়। তাহলে সামনে থাকে মাইনাস, মাইনাসের x ইনটু p স্কয়ার বাই q স্কয়ার ডিভাইড বাই p ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। সুন্দর না? সহজ ছিল, বাট হচ্ছে একটু লেন্দি হতেই পারে যদি আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটু লেন্দি করছি। বাট তুমি পরীক্ষার হলোতে এত ভাঙাচুরা করবা না, খুব কম সময়ের মধ্যে করে ফেলবা। এবং আমি আবারও বলি যে তুমি ম্যাথ যদি দেখো যে কোশ্চেন একটু লেন্দি চলে আসছে, তাহলে বায়োলজি কেমিস্ট্রি থেকে টাইম বের করো ম্যাথের জন্য। ঠিক আছে, বায়োলজি কেমিস্ট্রি থেকে ইংরেজিও থাকে, ওইটা থেকেও টাইম বের করো ম্যাথের জন্য। যেন ম্যাথ আসলে তুমি যে মনে রাখবা যে আসলে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এইগুলা দিয়ে হবে হচ্ছে তুমি কি চান্স পাবে? কিছু পাবা না। কারণ বেশিরভাগ যেহেতু ম্যাথ অ্যাসপিরেন্ট তারা সবাই এগুলোর উপর ভালো একটা প্রিপারেশন আছে। তুমি যদি এগুলোতে খারাপ করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি খুব কম।
তো এগুলোতে ভালো করতেই হবে, কারণ এগুলোর প্রতি তুমি মাস্টার, ইতিমধ্যে অনেক বেশি পড়াশোনা করছো এগুলোর প্রতি। এগুলো ডিটারমাইন করবে, এগুলো ভালো হলে তোমার ডিটারমাইন করবে তুমি চান্স পাবে কি পাবা না, তোমার র্যাঙ্ক কত হবে, তুমি ফার্স্ট হবা, তুমি 10তম হবা, তুমি নাকি 10,000তম হবা, এই ম্যাথ ফিজিক্স, ঠিক আছে, কারণ বেশিরভাগ এখানে আটকাবে। আচ্ছা, তো এগুলো ভালো করে দিতে হবে, তো টাইম আমার অন্যগুলো থেকে এর জন্য বের করতে হবে। আচ্ছা, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং 2, 3 বিন্দু দেওয়া যায়, তার সমীকরণ। দেখো, উভয় অক্ষকে স্পর্শ করে, তাই না? একটা বৃত্ত কি করতেছে বলতো, উভয় অক্ষকে স্পর্শ করতেছে। এই দেখো, উভয় অক্ষকে স্পর্শ করতেছে এইচ কে, অথবা এই জিনিসটা হয়ে যায় কি মাইনাস জি মাইনাস এফ। দেখো, উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি, শর্ত আমরা দেখাই দিছি না? যদি উভয় অক্ষকে যেহেতু স্পর্শ করতেছে, তাহলে বৃত্তের জেনারেল ইকুয়েশন যদি আমি বলি, জি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি জি ইকুয়াল টু এফ, জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু কি সি। আমার হয় জি বা এফ এর একটা ভ্যালু বের করলে আমার ইকুয়েশন বের হয়ে যাবে, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এই এখানে দেখো তো, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। কি এফ সমান সমান জি, আবার সি ইকুয়াল টু জি স্কোয়ার, এখান থেকে এখানে লিখতে পারি না? পারি। এবং এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যাইতেছে, অর্থাৎ বৃত্তটার কোন একটা পয়েন্ট ধরো a2 3, তার মানে কি 2 3 যেহেতু তার এই সমীকরণটা, এটা বৃত্তের জেনারেল সমীকরণ, এই সমীকরণটা অবশ্যই 2 3 এর জন্য সত্য, যেহেতু এটা বৃত্তের উপরে আছে, তাহলে কি হবে 2 3 বসাইলে কি হবে, ওকে। তো এটা যদি তুমি করো 2 2 4 কত হয়ে যায় 13, এটা হয়ে যায় আমাদের কত 4g, এটা হয়ে যায় কত আমাদের 6g। দেখো তো সব ঠিক আছে কিনা, 2 স্কোয়ার 2 3 বিন্দু যাইতেছে 4 প্লাস 9 13, তাহলে এখানে 2 বসাইলে 4g, এখানে হচ্ছে 6, মানে হচ্ছে 4g 6g প্লাস এখানে হচ্ছে g স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেছে 0। তাহলে g স্কোয়ার প্লাস 10g প্লাস 13 ইজ ইকুয়াল টু কত 0, রাইট? 13 ইজ ইকুয়াল টু তোমার হয়ে গেছে 0। এবার তার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তাহলে জি এর যে ভ্যালু, জি এর ভ্যালুটা বের করতে হবে, ওকে। এটাকে কোনোভাবে মিডল টার্ম করা যায় কি, 10g 7, না এটা করা যায় না। তাহলে জি এর যে ভ্যালু তা আসবে কত বলো তো, মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার তোমার হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 13 ডিভাইড বাই হচ্ছে টুয়াইস, ডিভাইড বাই টুয়াইস। তো এরকম সামথিং একটা তোমার ফর্ম আসবে, ঠিক আছে? এরকম একটা সামথিং ফর্ম আসবে, দেন সেখান থেকে তোমাদের কি আসবে, জি এর সামথিং একটা ভ্যালু আসবে। এই জি এর ভ্যালুটাকে যদি তুমি এখানে বসাই দাও, জি এর দুইটা ইকুয়েশন হতে পারে, এই জন্য ইকুয়েশনটা তো এভাবে হতে পারে, তাই না? এভাবে হতে পারতো, রাইট? এভাবে হতে পারতো, বাট এখানে এমন একটা, এখানে আবার আরেকটা আছে, বিশ্বাসের শুদ্ধি পরীক্ষা আছে, এখানে 2 3 বিন্দু দিয়েও যেতে হবে। আচ্ছা, ব্যাপার না, বাট হচ্ছে এখান থেকে কি আসবে বলতো, জি এর একটা ভ্যালু বের হবে না? এই কোশ্চেনটাকে সলভ করলে জি এর একটা ভ্যালু বের হবে, এই জি এর ভ্যালুটা এখানে পুট করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এই জিনিসটা মেবি আসলে এই পয়েন্টটা তুলতে মেবি একটু ভুল হয়েছে, নয়তো আসলে এগ্রির জন্য এত টাফ আসবে না, ক্যালকুলেশন আসবে না, আমার মনে হয় এই পয়েন্টটা তুলতে একটু ভুল হয়েছে, কেমন? বাট এখানে বোঝা গেছে যে এভাবে বের করে এই জি এর একটা ভ্যালু আসবে, সুন্দর ভ্যালু আসবে, এই ভ্যালুটা এখানে বসাই দিলেই বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, এবার আসো, কোন একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করবে কি করবে না, এটার শর্ত কি? দেখো, একটা সরল রেখা, এই একটা বৃত্ত, একটা সরল রেখা, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধ আর, এ হচ্ছে কেন্দ্র ধরো এবি। এখন একটা বৃত্ত একটা সরল রেখাকে স্পর্শ করবে কি করবে না, এটা কিসের উপর ডিপেন্ড করবে? যদি যদি এই স্পর্শবিন্দু, এই সরল রেখার স্পর্শবিন্দু হতে, সরল রেখার স্পর্শবিন্দু হতে কেন্দ্রের দূরত্ব, কেন্দ্রের লম্ব দূরত্ব, সরল রেখার স্পর্শ, এই যে স্পর্শবিন্দু, এটা স্পর্শবিন্দু এ ধরো, এটা এ ধরো, এটা ধরো কেন্দ্র সি, এই স্পর্শবিন্দু হতে কেন্দ্রের লম্ব দূরত্ব, স্পর্শবিন্দু হতে কেন্দ্রের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হলে তবেই এটা বৃত্তকে স্পর্শ করবে। এইচ কে কেন্দ্র বিশিষ্ট এত রেখাকে
এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত রেখাকে স্পর্শ করবে যদি বৃত্তের ব্যাসার্ধটা এটা সমান হয়। আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা একটু তোমাদের ভালো করে একটু বোঝা উচিত, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। এই মানটা একটু ভুল আসছে, ঠিক আছে, নয়তো জিনিসটা জি এর ভ্যালু একটা সুন্দর ফরম্যাটে আসতো বা 2 বা 3 আসতো, এই 2 বা 3 টাকে এখানে বসাই দিলেই অ্যান্সার চলে আসতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো আসলে দেখো একটা সরল রেখা, ধরো এ একটা সরল রেখা, হ্যাঁ, এই সরল রেখা যদি ax প্লাস by প্লাস c, আসলে এটা সরল রেখার একটা নরমালি আমরা সরল রেখাটা পরের ক্লাসে পড়বো, খুব ভালোভাবে এটা দেখাই দাও। তো একটা পয়েন্ট যদি হয় তোমার এবি হয়, ধরো একটা পয়েন্ট ধরো তোমার এবি, এই এবি হতে তোমার এই সরল রেখার উপর যদি একটা লম্ব আঁকি, এই লম্ব দূরত্বটা কি হবে, যদি এটা সি, এটা যদি এম হয়, ঠিক আছে, এই সিএম হবে তোমার হচ্ছে এক্স এর রুট ওভার এক্স এর সামনে যে সহগ আছে এর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সামনে যে সহগ আছে এর স্কোয়ার, দূরত্ব আর কি, মানে এই পয়েন্ট থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব ইনটু তোমার হচ্ছে, আচ্ছা এই জিনিসটাকে ইয়ে দাও, এ বি যেহেতু এখানে ধরছি, এটাকে তুমি অন্য কিছু দিই আমরা, হ্যাঁ এম এন দিই। তো এবার এর শর্ত হচ্ছে, আচ্ছা আরেকটু সুন্দর করে দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই। তো তোমার ধরো যে তুমি যে এই জিনিসটাকে ধরছো, এবার এটা হচ্ছে যে এই এক্স এর ভ্যালু গুলো এখানে বসাও। এ এখানে কত ছিল এক্স ওয়ান প্লাস ভি এখানে কত ছিল ওয়াই ওয়ান প্লাস সি, এখানে একটা মডুলাস চিহ্ন দিব। মডুলাস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আমার কখনো দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কি হয় না, নেগেটিভ হয় না, দ্যাটস ওয়াই। তাহলে একটা সরল রেখা থেকে কোন একটা পয়েন্টের লম্ব দূরত্ব নির্ণয়ের শর্ত এটা, যে যে সরল রেখাটা আছে তার যে ইয়েটা আছে তোমার, এই যে এ এক্স এর আগে সহগ ওয়াই এর সহগের স্কোয়ারের যোগফল করে বর্গমূল করে দাও, প্লাস হচ্ছে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখানে বসাও, বসে এর মড করে দাও, মডুলাস করে দাও, ঠিক আছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। যদি এই দূরত্বটা যদি বৃত্তের সমান ব্যাসার্ধের সমান হয়, তুমি এই দূরত্বটা যদি বের করলা, হ্যাঁ, তোমার ধরো এটা একটা বৃত্তের কেন্দ্র বা সি, এটা বৃত্ত কি বৃত্তের কেন্দ্র, এবং এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখা হতে তোমার যদি বৃত্তের কেন্দ্র পর্যন্ত কেন্দ্রের যে দূরত্বটা, এই দূরত্বটা যদি ব্যাসার্ধের সমান হয়, দূরত্বটা কার সমান হয়, যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই সরলরেখাটা বৃত্তকে স্পর্শ করছে, ঠিক আছে। আর যদি এটা যদি ছোট হয়, ঠিক আছে, তোমার একটু এখানে একটু চিহ্নটা ভুল হয়েছে, আর এর ভ্যালু যদি ছোট হয়, ঠিক আছে, এটা যদি আর এর ভ্যালুটা তোমার ছোট হয়, মানে রেখা এবং কেন্দ্রের দূরত্বের তুলনায়, এই দেখো রেখা এবং কেন্দ্রের দূরত্ব কি ডি, ডি অবভিয়াসলি কি আর থেকে বড় না, ডি আর থেকে বড় না, দ্যাটস মিন বৃত্তের বাহিরে অবস্থিত। তাহলে রেখাটা কি অবস্থিত, এই যে এই রেখাটা, এটা বৃত্ত কি স্পর্শ করছে, স্পর্শ করছে না, এটা বৃত্তের বাহিরে অবস্থিত। রেখাটা কি কোথায় অবস্থিত, বৃত্তের বাহিরে, কারণ তার ব্যাসার্ধ, তাদের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের থেকে অনেক বেশি। এবার এটা দেখো, যদি এটার ক্ষেত্রে দেখো এতটুকু হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আর কি অবভিয়াসলি বড় না ডি থেকে, আর বড় না ডি থেকে, দ্যাটস মিন তাদের রেখা এবং যে কেন্দ্র, রেখা এবং বৃত্তের কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের তুলনায় কম। তার মানে কি এটা বৃত্তকে ছেদ করছে, মানে ছেদ করা মানে হচ্ছে দুইটা পয়েন্টে বৃত্তটাকে স্পর্শ করছে, ঠিক আছে, ছেদ করছে। এটা এভাবে হচ্ছে বৃত্তের কখন ছেদক হবে, কখন স্পর্শ করবে না, কখন এটা এটা করলে স্পর্শক, এটা 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 কি করলে স্পর্শ হবে, স্পর্শ হবে, এটা করলে কি হবে, স্পর্শ হবে। এবং এটা যদি হয় তাহলে হবে হচ্ছে বহিস্থ বিন্দু, এটা যদি হয় তাহলে ছেদক হবে, ঠিক আছে। যদি আর এর ভ্যালু ডি এর তুলনায় বেশি হয়, মানে দূরত্বের তুলনায় বেশি হয়, তাহলে এটা ছেদ করে ফেলবে। আচ্ছা চলো সি এর মান, এবার আসলে এই রিলেটেড কিছু ম্যাথ দেখি। সি এর মান কত হলে ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস সি সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু tan বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। দেখো জিনিসটা কি বলছে, ধরো সে একটা এটা আছে, তোমার ধরো একটা সরল রেখা আছে, এটা একটা সরল রেখা, এই সরল রেখাটা হচ্ছে তোমার 3x প্লাস সি, এবং এটা হচ্ছে বৃত্ত যেটা 0 0 কেন্দ্র আছে, ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 0 0 কেন্দ্র, এবং তার যে দূরত্ব ব্যাসার্ধ কত 10, বলছে যে এই সরলরেখা হতে কেন্দ্র পর্যন্ত যে লম্ব দূরত্ব, কেন্দ্র পর্যন্ত যে লম্ব দূরত্ব স্পর্শকের বৃত্তের কেন্দ্র তো স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, মানে এটা যদি এ, এটা যদি ও হয়, তাহলে এ ও যে দূরত্বটা, এই এ ওর দূরত্বটা হচ্ছে 10 √10, এ ওর দূরত্বটা কত বলতো √10, এর দূরত্ব কত, এর দূরত্ব হচ্ছে √10,
কারণ এখানে কত আছে, এটা কি ব্যাসার্ধ স্কোয়ার না? তাহলে আমার জাস্ট শুধু ব্যাসার্ধ চাইলে কি হবে, ব্যাসার্ধ স্কোয়ার যদি 10 স্কোয়ার হয় তাহলে শুধুর ব্যাসার্ধ কি হবে, শুধুর ব্যাসার্ধ হয়ে যাবে √10। ওকে ওকে, এবার আসো এও এও এখন এই সরলরেখা হতে তোমার কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব কত হবে? কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব হবে, এই সরলরেখাটা কি y - 3x + c = 0। তাহলে কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্বের জন্য আমি কি বলছি, 0 0 বিন্দুতে লম্ব দূরত্ব হলে এর ভ্যালু 0 বসাও, এর ভ্যালু 0 বসাও, প্লাস c এর আগের y এর আগে সহগ কত 1 স্কয়ার প্লাস x এর আগে সহগ -3 স্কয়ার। ঠিক আছে, এখন এর ভ্যালুটা কার সমান হবে বলো তো? এর ভ্যালুটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এটাই তো বলছে যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধ হবে বা বৃত্তের সমান হবে। আমি দেখছি যে যদি একটা পয়েন্ট থাকে এবং একটা সরলরেখা থাকে তাদের লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, সরলরেখা অধ্যায়টা আরো ভালোভাবে দেখানো হবে। আচ্ছা এবার আসো, এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমরা সলভ করি তাহলে উপরে থাকতেছে কি মডুলাস সি। ঠিক আছে, উপরে থাকতেছে কি মডুলাস সি, এর জন্য এদিকে হয়ে গেছে কত √10, এখানে হয়ে গেছে কত √10। সুতরাং আমাদের সি সি চলে আসছে কি বলতো √10 স্কয়ার হয়ে গেছে 10। ওকে 10। ওকে, সেটা +-10 হতো, যেহেতু মডের ভিতরে আছে এটা +-10 হতো, আর হচ্ছে যেহেতু তো মাইনাসের 10 নাই প্লাসের 10 আছে, সো 10 অ্যানসার। ওকে, একদম ইজি, জাস্ট যে ব্যাসার্ধ যদি এরকম হয় স্পর্শ করে, বলেই দিয়েছে এটা স্পর্শ করছে, স্পর্শ করলে আমার কেন্দ্র যে মানে এই সরলরেখাতে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা ব্যাসার্ধের সমান হবে যদি স্পর্শ করে, এবং এটা দূরত্ব নির্ণয় কিভাবে নির্ণয় করে এটাও দেখাইলাম। এবার আসো যে এত সরলরেখা এত বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? স্পর্শ করার শর্ত দেখো, স্পর্শ করার শর্ত হচ্ছে যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কার সমান হবে বলতো? এই সরলরেখা হতে এর বরাবর যে লম্ব দূরত্ব আছে, যেহেতু কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন, কেমন এর লম্ব দূরত্ব কি হবে সমান হবে, কেমন? এখন দেখো এই বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার কি, আর স্কোয়ার হচ্ছে কি এ স্কোয়ার না? তাহলে আর সমান সমান কি এ না? আর সমান সমান এ। এবার সরলরেখাটা কি ছিল বলতো? y = mx + c। আমার জাস্ট একটা শর্ত বের করতে হবে, কোন শর্তের খাতিরে হচ্ছে এই জিনিসটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। আচ্ছা এবার শর্ত বের করি, আমরা যদি দেখি y - mx - c = কত? আচ্ছা এনে এটা হয়ে গেছে ভাই, একটু ভুল আছে এখানে, একটু -c হতো, প্লাস মাইনাস হতো না, সরি। আমরা একটু দেখি যে এখানে হয়ে গেছে এটা কত -c, তাহলে এখানেও কি হয়ে গেছে এটা -c হতো। ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, এখানে কি হয়ে যায় -c হয়ে গেছে, এখানে এটা -c হয়ে গেছে। তো -c যখন উঠে যাবে, যখন মডুলাস আছে মডুলাসের ভিতরে কি চলে যায়, মাইনাসটা উঠে যায়। ঠিক আছে, তাহলে 10 হবে অ্যান্সার। আচ্ছা দেখো r = a, হ্যাঁ। তো এবার দেখো 0 0 পয়েন্ট, এটার কেন্দ্র কি 0 0, তাহলে আমার স্পর্শ করার শর্ত কি যে কেন্দ্র থেকে যে দূরত্বটা কেন্দ্র থেকে এই সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা ব্যাসার্ধের সমান হতে হবে। এই সরলরেখার লম্ব দূরত্ব কি হবে 0 0 পয়েন্ট হতে 0 - 0 * m - c mod √আমার কি 1 স্কয়ার প্লাস -m হোল স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কি ব্যাসার্ধের সমান, শর্ত কি ব্যাসার্ধ কি a, তাহলে আলটিমেটলি হয়ে গেছে কি -c, যেটা সেটা হয়ে গেছে কি a * √1 প্লাস কি m স্কয়ার না, a = √1 প্লাস m স্কয়ার। তাহলে আমরা যদি মড করে দিই তাহলে c = হয়ে গেছে কত প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার, যেহেতু আমরা a উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে মডুলাস উঠিয়ে দিয়েছি, তাহলে আলটিমেটলি এখানে কি হইতেছে a * 1 প্লাস m স্কয়ার। এই যে দেখো a, সরি নট এটা না, a * √1 প্লাস m স্কয়ার, কোনটা a প্লাস মাইনাস a * √1 প্লাস m স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা জাস্ট মডুলাসটা উঠিয়ে দিয়েছি, প্লাস মাইনাস চলে আসছে এবং এটাতে নেগেটিভটা পজিটিভ নিয়ে গেছে। আচ্ছা এখানে যদি নেগেটিভ থাকলো প্লাস মাইনাসের জন্য এটা কি হয়ে যেত সেমি হয়ে যেত, এখানে যদি নেগেটিভও দাও এটা প্লাস মাইনাসের জন্য আলটিমেটলি কি সেমি হয়ে যাবে। সি ওকে, এই হবে এটার অ্যান্সার। এবার আসো, এত বৃত্ত, এটা কিন্তু বা এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন, যে এত বৃত্ত এবং এত বৃত্তদ্বয় পরস্পর কি স্পর্শ করছে,
পরস্পরকে স্পর্শ করছে ধরতে আমরা ধরে নেব যে বহিঃস্পর্শ করছে। এটা বৃত্ত অন্তঃস্পর্শ করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, বাট এই জিনিসটার ক্ষেত্রে তোমার বহিঃস্পর্শ করছে, মানে এই দুইটা বৃত্ত পরস্পরকে এই পয়েন্টে, দুইটা পয়েন্টে কি করছে, বহিঃস্থভাবে স্পর্শ করছে, এইভাবে বহিঃস্থভাবে স্পর্শ করছে। একটার কেন্দ্র কত বলতো, 0 0 একটার কেন্দ্র, এবং এটার ব্যাসার্ধ কত বলতো, 3, যেহেতু 3 স্কোয়ার আছে। এবার আসো এই বৃত্তটার ক্ষেত্রে দেখো, এই বৃত্তটার যে কেন্দ্র আমরা বের করব, কেন্দ্র কি বলতো, মাইনাস এক্স এর সহগের অর্ধেক ইন্টু মাইনাস ওয়াই এর সহগের অর্ধেক, তাহলে হয় কি বলতো, মাইনাস এ মাইনাস 1, তাহলে এর কি হয়ে গেল, মাইনাস এ। এটা হচ্ছে তার কেন্দ্র হয়ে গেছে, তার কেন্দ্র এটা হয়ে গেছে। এবার আসো দেখো ভাইয়া, এই বৃত্তের ব্যাসার্ধ কত এবার আমরা বের করতে হবে। এই বৃত্তের ব্যাসার্ধ 3 পেলাম, এই বৃত্তটার ব্যাসার্ধ কত, এখন ব্যাসার্ধ আর সমান সমান কি বলতো, তোমার জি স্কোয়ার, জি কত এখানে, জি হচ্ছে মাইনাস এ, তার মানে এ স্কোয়ার, এটা কত 1 স্কোয়ার, সি কত এখানে মাইনাস সি, মাইনাস 1, তাই না? তাহলে আর এর ভ্যালু আলটিমেটলি কি হয়ে গেছে, এ হয়ে গেছে না? তাহলে তার ব্যাসার্ধ কত হয়ে গেছে, এই বৃত্তের ব্যাসার্ধ এ। এটা কোনটায়, ওই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সূত্রটা, এর মাধ্যমে বের করলাম ব্যাসার্ধটা। আচ্ছা, তো দেখো এবার দেখো যে বলছে বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, মানে বহিঃস্পর্শ করলে, লেখাটা মিস্টেক উঠে নাই, এর মান কত, এর মান কত। এখন দেখো স্পর্শ যদি করে তাদের কেন্দ্রের দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান না। কেন্দ্রের দূরত্ব কি, এই দুই পয়েন্টের এই পুরোটা দূরত্ব এই 3 প্লাস এ এর সমান না। কেন্দ্রের দূরত্ব কার সমান হওয়ার কথা, 3 প্লাস এ এর সমান হওয়ার কথা। তাহলে আমরা যদি করি, যে দেখি কেন্দ্রের দূরত্ব কি বলতো, 0 প্লাস এ হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস এ এত। এখানে হয়ে গেছে কত, এটা রুট ওভার, বর্গ করে দিলে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস এ হোল স্কোয়ার। তাহলে ভাই এবার কি এটারে আবার এর এত বড় সমাধান করার দরকার আছে, সমাধান নেই, অপশন বসাও। যদি অপশন যদি আমরা বসাই, দেখো তো -4/3 যদি অপশনে বসাই, অপশনগুলো এখানে বসাও, যেটার জন্য সিদ্ধ হবে সেটাই হবে অ্যান্সার। -4/3 বসাইলে কত হয়, 16/9 প্লাস 1, তাই না? তাহলে আলটিমেটলি কত হয়ে যায়, মানে 9 ডিভাইড বাই 16, এটা হচ্ছে 25। 9 ডিভাইড বাই কত হয়ে গেছে, 25 হয়ে গেছে। বাম পক্ষে কত হয় দেখো তো, 3 -4/3, এটা যদি বসাও তাহলে হয়ে যায় কত বলতো, এত হোল স্কোয়ার আছে, 3 3 কত 9, 9 - 4 ডিভাইড বাই কত 3 হোল স্কোয়ার, তাহলে হয়ে গেছে কত 5 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার, তাহলে কত হয়ে গেছে বলতো 25 ডিভাইড বাই 9। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলছে, মিলছে, তার মানে অ্যান্সার কি। অন্যগুলো বসাই দেখো, দেখবে সমীকরণ মিলছে না। জাস্ট এটা এত বড়, আবার আমার এগুলো স্কোয়ার স্কোয়ার ভাঙানোর কোনো দরকার আছে, দরকার নাই। আমি জাস্ট বসাই দেখছি যে ডান পক্ষ বাম পক্ষ মিলে যাচ্ছে, দ্যাটস মিন এর ভ্যালু হচ্ছে কত, এই যে -4/3, কারণ এর ভ্যালুর জন্যই তো এই যে সমীকরণটা নির্ভর করে কার উপর, এর ভ্যালুর উপরই তো, তাই না? জাস্ট আমরা এত কাহিনী না করে ডিরেক্ট করে দিছি, জাস্ট আমরা বসাই দিছি যে এই অপশন টেস্ট করতেছি আর কি। এই অপশন টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, যারা আসলে একটু মানে টেকটিক্স খাটায় তারা আসলে অপশন টেস্ট দিয়েই অনেক মিলিয়ে ফেলতে পারে। অপশন টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেমন? আচ্ছা, কে এর মান কত, এবার এগ্রি করছো 23-24, মানে এই বছরের যে কোশ্চেনটা, কেমন এর আগের বছরের কোশ্চেনটা, ঠিক এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? এই কোশ্চেনটা আসছে, কি বলছে যে কে এর মান কত হলে এত রেখা বৃত্তকে স্পর্শ, এত রেখা বৃত্তর একটা স্পর্শ করবে, মানে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শ করবে, কে এর মান কত হলে। এটা করছি, তাও আমরা এটা নিলাম যে দেখো রিসেন্ট এগ্রিতে কোশ্চেন আসছে, এটা স্পর্শ করার শর্তে দেখো 0 0 যদি হয়ে থাকে, স্পর্শ করার শর্ত কি বলতো, এর যে লম্ব দূরত্ব, এটা থেকে এই কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। আর স্কয়ার যদি 1 হয়, আর এর ভ্যালু কত 1ই হবে, ব্যাসার্ধের সমান হবে না? তাহলে এটা কি 0 0 থেকে তার দূরত্ব দেখো, রেখাটা কি বলতো, -3x - k = কত, 0 এই রেখা, এই রেখা থেকে 0 0 বিন্দুর লম্ব দূরত্ব কত, এটা বের করা শিখাইছি। y এর সামনে সহগের স্কয়ার প্লাস এর সামনে সহগের স্কয়ার, ঠিক আছে, এর সামনে সহগের স্কয়ার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা 10 হবে, 10, সরি এখানে একটু ভুল আসছে, হ্যাঁ, রুট 10 চলে 10 হবে।
তো আসলে 0 মাইনাস 3 ইন্টু 0 মাইনাস কে। দেখো ডিরেক্ট এই রিসেন্ট এগ্রিতে আসছে, মানে 2320 আসছে। এটা সমান সমান কি বলতো, এটা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে ব্যাসার্ধের সমান হবে এই লম্ব দূরত্বটা √10 এর। তাহলে আমার কে এর ভ্যালু বের করতে চাইছে, তাহলে মাইনাসের কে সমান সমান কি হয়ে গেছে বলতো, মডুলাস অফ মাইনাসের কে, এটা হয়ে গেছে √10। এখানে আছে কত, √10। সেম কোশ্চেন, একটু আগে এটা করছিলাম বাট ব্যাক আসছে, দেখছো হুবহু ব্যাক আসছে কোশ্চেনটা। তাহলে মাইনাসের কে সমান সমান হয়ে গেছে কত, 10, রুট রুট কাটা গেলে গেছে, তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে গেছে আমাদের প্লাস মাইনাস 10। যেহেতু প্লাসের আসে তাহলে কে এর ভ্যালু কি আমাদের 10। ঠিক আছে, সুন্দর না? দেখছো ডিরেক্ট কোশ্চেন ব্যাক হয়েছে। এই কোশ্চেন গুলো বললাম না, এই যে টাইপ গুলো আমি দেখাইতেছি এই টাইপ গুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতেছে। ঠিক আছে, এবার আসো বৃত্তের যে। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে একটা বৃত্তের যে কোনো দুইটা পয়েন্ট মিলে, ঠিক আছে, পরিধির উপর যে কোনো দুইটা পয়েন্টের উপর যদি লাইন টানো, একটা বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে যদি তুমি লাইন টানো, সেটাই যে। ব্যাসকেও যে বলে, ব্যাসই বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যে, রাইট? তো বৃত্তের জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন করে দিলে সেটাই যে। তো এত বৃত্তের এবং যে এর সমীকরণ এত হলে, ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্ত, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f, হ্যাঁ, এবং তার যে ব্যাসার্ধ রেডিয়াস r এবং তার যে জ্যা, এই জ্যা এর সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। কেমন? এত যদি হয় তাহলে এই যে জ্যা, এই যে এর দৈর্ঘ্য, এই এতটুকু থেকে এতটুকু যে ab এর যে দৈর্ঘ্য, ab এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হতে পারে, ডাইরেক্ট করবা। ab এর দৈর্ঘ্য কি করবা, ডাইরেক্ট করবা। ab এর দৈর্ঘ্য হয়ে যাবে 2 ইনটু রুট ওভার, এই যে দেওয়া আছে এখানে কত, 2 ইনটু রুট ওভার r স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সোজা হিসাব। আর হচ্ছে বৃত্তের রেডিয়াস, ab হচ্ছে কি ওই যে তোমার ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটার যে c হচ্ছে তার ছেদক, ab হচ্ছে আমার x এর সহগ, b হচ্ছে y এর সহগ। সোজা হিসাব। এবার হচ্ছে কেন্দ্র থেকে যে এর লম্ব দূরত্ব, বা এটা ওই আগের নিয়ম, এই যে একটু আগে যেটা দেখাইছি আমরা, এতক্ষণ তো এটা দিয়ে করতেছিলাম, রাইট? এই সূত্রটা দিয়ে করতেছিলাম না? তাহলে কেন্দ্র থেকে যদি এই যে যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে, এটা যদি একটা জ্যা হয়, এটা যদি ax প্লাস by প্লাস c রেখা হয় ইকুয়াল টু 0 হয়, এবং এটা যদি একটা কেন্দ্র x1 y1 হয়, তাহলে আমাদের যদি লম্ব দূরত্ব বের করি, ঠিক সেমই তো, রাইট? x স্কয়ার প্লাস b স্কয়ার, এবারে হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c মড, এটাই তো লম্ব দূরত্ব। আচ্ছা, বোঝা গেছে গেল। এবার হচ্ছে বৃত্তের যা কেন্দ্রে যে কোণ তৈরি করে, এই দেখো এই যে একটা যা, এই জায়ের এই দুইটা পয়েন্ট মিলানোর কারণে কেন্দ্রে কি হয়েছে, একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে না? কেন্দ্রে কি হয়েছে, একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে না? এই থিটা কোণটা নির্ণয় করার শর্ত হচ্ছে এটা, যে r স্কয়ার মাইনাস l স্কয়ার। l স্কয়ারটা হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য, l স্কয়ারটা কি বলতো, জ্যা এর দৈর্ঘ্য, l স্কয়ারটা কি জ্যা এর দৈর্ঘ্য, সময় ভাগ ডিভাইড বাই 2 ইনটু r ইনটু r, মানে হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, আর হচ্ছে কি রেডিয়াস অফ দা সার্কেল, আর l হচ্ছে লেন্থ অফ দা কর্ড। কর্ড মানে হচ্ছে যা এর যে দৈর্ঘ্য। ঠিক আছে, ab। তাহলে যদি কেন্দ্রে কত কোণ তৈরি হয়ে থাকে এটাও বের করা যাবে, যদি কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব কত এটাও বের করা যেতে পারে। যাই সব, আবার ডাল বের করতে দিতে পারে, যে একটা সমীকরণ আছে ওই সমীকরণের ডাল বের করো, এরকম টাইপের জিনিস আসতে পারে। এবার আসো দেখো, এরকম টাইপের কোশ্চেন বেশি আসে। দেখো একটু দেখো, যে এত বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু 1 2, যে কোনো একটা জ্যা এর মধ্যবিন্দু 1 2 হলে জ্যা এর ঢাল কত? এই দেখো, এই যে মনে রাখবা যে যদি কেন্দ্র থেকে, এটা হচ্ছে বৃত্তের, যারা আসলে 9 10 বৃত্ততে ভালো ছিলে বা ছেলে বেশি মনোযোগ দিয়ে পড়ে আসো তাদের অবশ্যই মনে থাকার কথা, যে আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে তার জায়ের উপর লম্বটা নিই, তাহলে ওই জাকে দ্বিখণ্ডিত করে, বৃত্তের কেন্দ্র থেকে যদি জায়ের উপর লম্ব টানি, ওই লম্ব বৃত্তের ওই জায়কে দ্বিখণ্ডিত করে, মানে দুই ভাগে ভাগ করে দেয়। কি করে দেয়? দুই ভাগে ভাগ করে দেয়। কেন্দ্র থেকে যদি জায়ের উপর লম্ব টানি, ওই লম্ব জ্যাকে দুই ভাগে কি করে দেয়? ভাগ করে দেয়। তাহলে বলছে যে এত যে কেন্দ্র ছিল কি 0/0, তার ব্যাসার্ধ 3, এই যে বৃত্তের ব্যাসার্ধ 3, জে এর মধ্যবিন্দু 1 2, জে এর মধ্যবিন্দু 1 2, মানে তার উপর যে আমি লম্ব টানছি, এই লম্ব টানার কারণে যে মধ্যবিন্দু আছে সেটা 1 2, লম্ব টানার কারণে যে মধ্যবিন্দু আছে সেটা কি 1 2, কারণ লম্ব বৃত্তের জ্যাকে কি করে দেয়? দুই ভাগে ভাগ করে দেয়। এখন বলছে এই জায়ের ঢাল কত? এই জায়ের ঢাল, এখন দেখো তো, দেখো আমরা কি জানি, আমরা আসলে যে ডিফারেন্সিয়েশন যে অধ্যায়, এখান থেকে আমরা জেনে আসছি যে লম্ব রেখার ঢালের গুণফল কত?
লম্ব রেখার ঢালের গুণফল -1, তাহলে এটার ঢাল ধরলাম হচ্ছে আমাদের m1, এই লম্ব রেখার ঢাল ধরলাম হচ্ছে m2। কারণ এই লম্ব রেখার কি দুইটা পয়েন্ট দেওয়া আছে, তার ঢাল বের করতে যাবে না, যাবে। তাহলে m2 কি হয় দেখো তো, m2 হচ্ছে তার যে কুটিদ্বয়ের পরিবর্তন 2 - 0 ভাগ হচ্ছে আমাদের ভুজদ্বয়ের যে পরিবর্তন, হয়ে যায় কত 2, হয়ে যায় কত হয়ে গেছে 2। এবার হচ্ছে এটা হচ্ছে কার, ওই লম্ব রেখাটার যে ঢাল, তাহলে তা এর সাপেক্ষে এটা লম্ব আকারে আছে, তাহলে এই দুইটার গুণফল, ঢালের গুণফল কত হবে, m1 ইন্টু m2 হবে কি -1, m1 হয়ে যাবে কি -1 ডিভাইড বাই m2, তাহলে কি -1 ডিভাইড বাই কত, m2 এর ভ্যালু 2। তাহলে আমাদের যে আছে, যে এর ঢাল কত হবে -1/2। ইজি না, ইজি। জাস্ট এটা মনে রাখতে হবে, এই জিনিসটা বেসিক জিনিসটা মনে রাখতে হবে যে কেন্দ্র থেকে জে এর উপর অঙ্কিত লম্বই কেবলমাত্র জে কে দ্বিখণ্ডিত করে। যেহেতু বলছে জে এর মধ্যবিন্দু, দ্যাটস মিন আমরা লম্ব আঁকছি এর উপর, এই জন্য আমরা মধ্যবিন্দু পাইছি। কারণ এরা যেহেতু এই রেখার সাপেক্ষে, যেহেতু এই রেখাটা লম্ব, তাহলে এই রেখার ঢাল এবং এই রেখার ঢালের গুণফল কি -1 হবে, বের করে দিছি। ওকে, আচ্ছা, এত বৃত্তটির যে এত বিন্দুতে দ্বিখণ্ডিত হলে জে এর সমীকরণ নির্ণয় করো। এটা একটা এগ্রির কোশ্চেন, ও এই টাইপের কোশ্চেন গুলো বেশি আছে, এবং এই জন্য বেসিক কি জিনিসটা মনে রাখতে হবে, যেহেতু দ্বিখণ্ডিত করছে, দ্যাটস মিন এর উপর আমরা কি আঁকছি, একটা লম্ব আঁকছি। ঠিক আছে, যেহেতু দ্বিখণ্ডিত করছে কত বিন্দুতে, -2, 3 বিন্দুতে দ্বিখণ্ডিত করছে, মানে এর উপর আমরা একটা কি আঁকছি, সুন্দরভাবে ভাই এর উপর আমি একটা লম্ব এঁকে দিছি। কি আছে, লম্ব এঁকে দিছি। এই বৃত্তটার দেখো 0 0 পয়েন্ট, তার কেন্দ্র কি 0 0, ঠিক আছে, কেন্দ্র 0 0। কারণ বলছে বৃত্তটির যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে দুই ভাগে ভাগ করে দিছি, লম্ব আকার কারণে তো দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে ধরো জে এর যে ঢাল সেটা হচ্ছে m1, আর এই লম্ব যেটা লম্বের উপর আঁকা হয়েছে এর ঢাল ধরো m2। যেহেতু দুইটা পরস্পর লম্ব, তাহলে m2 ইন্টু m1 সমান সমান কি হবে, -1 হবে। তাহলে m1 সমান সমান কি হবে, -1 ডিভাইড বাই m2 হবে। এবার m2 কি বলতো, দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা সরলরেখার দুইটা পয়েন্ট দেওয়া থাকলে তার ঢাল বের করা যাবে না, অবশ্যই যাবে। দেখো তো m2 কি, m2 হচ্ছে তার কুটিদ্বয়ের অন্তর, কুটি কত 3, 3 - 0 হচ্ছে তার ভুজদ্বয়ের অন্তর। তাহলে কত হয়ে গেছে, 3 ডিভাইড বাই -2 হয়ে গেছে না, m2 3 ডিভাইড বাই -2, তাহলে কি হয়ে গেছে -1 ডিভাইড বাই m2 এর ভ্যালু এখানে বসাই দিলে 3 ডিভাইড বাই -2, উল্টে গেলে কি হয়ে যাবে 2 ডিভাইড বাই 3। এটা হচ্ছে আমার যে জে আছে, এই জে এর সমীকরণ। ঠিক আছে, তো এখন এটা আমরা অপশন টেস্ট করেও বের করতে পারি যে আসলে কোন রেখাটার যে ঢাল, হ্যাঁ তোমার হচ্ছে 2/3, এখন যে রেখাটার ঢাল 2/3 সেটাই হবে আমার সমীকরণ। তো আমরা মনে রাখতে হবে এই সমীকরণটার সাথে তুলনা করব, y mx c। y শুধু y রেখে x এর আগে যেটা থাকবে সেটাই তার ঢাল, শুধু y টারে একপাশে রেখে x এর উপর যেটা থাকবে সেটাই তার ঢাল। এবার যদি তুমি করো x আমার ঢাল কত আসতে হবে, ঢাল আসতে হবে হচ্ছে 2/3, ঢাল আসতে হবে কত 2/3। তাহলে না তুমি যদি এটাকে করে দাও, 2টার ওই পাশে পাঠাই দাও, তাহলে আলটিমেটলি কি হবে বলো, 3/2x প্লাস 13/2। দেখো x এর আগে কত আছে 3/2, বাট আমার ঢাল আসার কত 2/3, দ্যাটস মিন এটা সমীকরণ না। এবার এটার ক্ষেত্রে চিন্তা করো, ওই পাশে পাঠাই দাও, ওয়াইটারে খালি সিঙ্গেল ওয়াই রাখতে হবে, ওয়াই কি রাখতে হবে, সিঙ্গেল ওয়াই রাখতে হবে। এই যে এখানে ওয়াই কি আছে, সিঙ্গেল আছে, ওয়াই এর আগে কোনো সহগ 1। ঠিক আছে, যদি y কে পাঠাই দাও তাহলে 3/2, এখানেও 3/2 এসে পড়ছে ঢাল, x এর আগে কত থাকতেছে 3/2 থাকতেছে। বাট এটার ক্ষেত্রে দেখো, c এর ক্ষেত্রে দেখো, যদি আমরা 3y কি করি 2x 13, আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে 3 টাকে ওই পাশে পাঠিয়ে দেব, তাহলে থাকতেছে কি 2/3x 13/3। তাহলে x এর আগে যেটা থাকতেছে এটাই ঢাল, এটাই হচ্ছে কি আমাদের এই রেখার ঢাল, x এর আগে থাকতেছে কি 2/3। এখন আমার এই যে ব্যাস, যে রেখাটা পাইছি ব্যাসের, তার ঢাল কত থাকার কথা, তার ঢাল থাকার কথা কত বলো তো, আচ্ছা তার ঢাল থাকার কথা হচ্ছে 2/3, তার ঢাল থাকার কত কত বলো তো, তার ঢাল থাকার কথা হচ্ছে 2/3। আচ্ছা এই জিনিসটা আসলে সেমি লেন্দি আকার হয়ে যায়, এজন্য আমরা আসলে এত কাহিনী না করে ডিরেক্ট করে দিই, ধরো মান বসাই করে দিই, এত লেন্দি আগে পরে লেন্দি হয়ে যাচ্ছে তাই না, তো এই জন্য ডিরেক্ট আমরা বসাই দিই যে তোমার ধরো x এর ইয়ে কত, x + 2 ইন্টু ইয়ে কত বলো তো 2/3 আছে ইন্টু y - 3। আমরা জাস্ট এই জিনিসটা আরো সেমি লেন্দি হয়ে যায়, এই জন্য এটা আরো ফাস্ট হয়। 2x + 4 গুণ দিয়ে দাও, এই পাশে গুণ দিয়ে দাও 3y - কত 9। তাহলে এই পাশে যদি আমরা 2x থাকে, 2x থাকে, এটার এই পাশে পাঠাই দাও, 4 + 9 কত হয়ে যায় 13, ইকুয়াল টু হয়ে যায় কত 23y না। তাহলে এটা কোথায় আছে 2x + 23, c হচ্ছে তার অ্যান্সার। আমরা ওইভাবেও করতে পারতাম, বাট হচ্ছে ওইভাবে আরো লেন্দি হয়ে যায়। ঠিক আছে,
লেন্দি হয়ে যায়। জন্য আমরা এই যে এটা দেখো 2 লাইনে হয়ে গেছে, এটার জন্য প্রত্যেকটা অপশন টেস্ট দিতে হয়েছে, ঠিক আছে। দ্যাটস আমরা ওই পদ্ধতিতে যাব না, আমরা এই পদ্ধতিতে আসবো, কারণ ওইটা থেকে এটা অনেক, দেখো এটার জন্য আমরা 4টা অপশন টেস্ট দিতে হবে, বাট এটার জন্য জাস্ট 2 লাইনে আমার ম্যাথটা হয়ে গেছে। ঢালটা কিভাবে বের করতেছি আমরা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ঢাল বের করলে এবং ইকুয়েশন একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখা কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমরা দেখাইছি, রাইট? ওকে, ঠিক আছে, এই বিন্দুটাও কিন্তু আমরা দেখাইছি। তো জাস্ট এটা ওকে, এরকম টাইপের ম্যাথ আসে, ঠিক আছে। আমার লাগে এরকম টাইপের ম্যাথ আসার পসিবিলিটিস অনেক বেশি এগ্রিতে। এবার আসো ব্যাসার্ধের সমান যা, এই যে রিসেন্ট এগ্রিতে আসে 22-23 আসছে যে ব্যাসার্ধের সমান যে বৃত্তে যে কোণ তৈরি করে, ব্যাসার্ধের সমান যে বৃত্তে যে কোণ তৈরি করে। বৃত্তের কোণ কি বলছিলাম বলতো? cos θ সমান সমান হয়ে গেছিল আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস জে এর দৈর্ঘ্য ডিভাইড বাই 2 ইন্টু আর। এবার বলছে কি বলতো, এই একটা বৃত্তর ব্যাস ব্যাসার্ধের সমান যায় বৃত্তের কেন্দ্রে যে তৈরি করে এই থিটা তৈরি করতে বলছে, ঠিক আছে। ব্যাসার্ধের সমান যে এর দৈর্ঘ্য, এটা কি হবে? লেন্থ হবে ব্যাসার্ধ। দেখো তো 3টা বাহু সমান না? দেখো বলছে কি বৃত্তের যে এটা ব্যাসার্ধের সমান, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, 3টা বাহু সমান, তাহলে এটা কি? এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়? এই যে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। দ্যাটস মিন কেন্দ্রে কত কোণ তৈরি করবে? এর কোণটাও 60 ডিগ্রি, 60 কত? π/3, ঠিক আছে। এখন মনে করতেছে যে ভাইয়া আমার সমবাহু ত্রিভুজ আমার মনেই নেই, আমি জানি না, ধরো হতেই পারে যে জানি না, তো আমি একটা সূত্র তো লিখে দিছি। সূত্র অনুযায়ী কি বলতো? cos θ সমান সমান কি? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল এর ভ্যালু কত? বৃত্তের ব্যাসার্ধ সমান যা, এর ভ্যালু আর স্কোয়ার, নিচে হয়ে গেছে কত? 2r স্কোয়ার। তাহলে আলটিমেটলি cos θ সমান সমান থাকতেছে কত? তোমার আর স্কোয়ার ডিভাইড বাই 2r স্কোয়ার। সুতরাং থিটা সমান সমান হয়ে গেছে cos ইনভার্স 1/2, এর ভ্যালু হয়ে গেছে তোমার π/3। এভাবেও করা যায়, বাট সমবাহু ত্রিভুজ দিয়ে জিনিসটা মনে রাখা ইজি। বাট যদি এটা সমবাহু ত্রিভুজ না হতো, হ্যাঁ সমবাহু ত্রিভুজ যদি না হতো, তখন কিন্তু তোমার এই কোসাইন ফর্মুলাটা মনে রাখতে হতো, ঠিক আছে। জাস্ট এটা সমবাহু ত্রিভুজ বলে তুমি বলে দিতে পারছো যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু আমার 60 ডিগ্রি করে। ওকে, একটা সুন্দর ম্যাথ ছিল, রিসেন্ট ডিগ্রিতে আসছে। এবার আসো একটা দেখি এটা বাস্তবসম্মত কি নাকি না। বলছে যে একটা বৃত্ত দেওয়া আছে এবং একটা বৃত্তের যে দেওয়া আছে, এই যে এর দৈর্ঘ্য বের করতে বলছে। বৃত্তের দেওয়া আছে, বৃত্তের যে দেওয়া আছে, এর দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। এই হচ্ছে বৃত্তের যে, থাইস এক্স প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবং বৃত্তের কেন্দ্র আমাদের এনে দেওয়া আছে, এবং বৃত্তের আমাদের ব্যাসার্ধটা লাগবে, ঠিক আছে। কারণ আমরা যে এর দৈর্ঘ্য কি, যে এর দৈর্ঘ্য যে লেন্থ এটা সমান সমান দেখছি 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস, এই যে এখানে আছে দেখো, এই যে দেখো আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? এটা আমরা দেখছিলাম এখান থেকে, ঠিক আছে। সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডিরেক্ট যদি তোমার একটা লাইন দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, অনেক কাহিনী করো, বের করা যায়, আমার দরকার কি ডিরেক্ট সূত্র বসাবো, বের হয়ে যাবে। আর এর ভ্যালুটা লাগবে এখানে, আর সমান সমান কি বলতো? আর স্কোয়ার সমান সমান হচ্ছে জি কত? এটার অর্ধেক হচ্ছে 3, এর সহগের অর্ধেক 3, এর সহগের অর্ধেক হচ্ছে 1, এটা কত? 3 প্লাস এর 3, তাহলে আলটিমেটলি হতে কত? 9, 9 এ 9 1 10 13, এটা হয়ে গেছে কত? 13, ঠিক আছে। এর ভ্যালু তাহলে লেন্থ আলটিমেটলি হয়ে গেছে কত? 2 ইন্টু রুট ওভার 13 মাইনাস সি কত? এখানে এসি হচ্ছে এইটার সি, ওকে। এই যে দেখো এ হচ্ছে সি, এই যে এক্স এর আগে সহগ হচ্ছে এ, ওয়াই এর আগে সহগ হচ্ছে বি, তাহলে সি এর ভ্যালু কত বলো তো? 1, এর ভ্যালু কত তাহলে? এখানে কত? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রাইট? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু রুট ওভার 13 মাইনাস 1 ডিভাইড বাই কত? 13, 9 4 13, এটাও কত হয়ে গেছে? 13ই হয়ে গেছে। তাহলে আলটিমেটলি 2 ইন্টু রুট ওভার তোমার হচ্ছে 169 মাইনাস 1 ডিভাইড বাই 13, তাহলে হয়ে গেছে
2 ইন্টু √168 ভাগ √13 ইউনিট। এটা হচ্ছে এই যে যা এবি, যদি যাটা যদি এবি হয়, কেন্দ্র যদি ও হয়, এই জায়ের দৈর্ঘ্য, যা এবি এর দৈর্ঘ্য। হচ্ছে ডিরেক্ট সূত্র দিয়ে তুমি জায়ের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ডিরেক্ট সূত্র আসতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যে বৃত্তের কেন্দ্র এত, ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক এত হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কতটা বের করতে হবে। আচ্ছা দেখো, ব্যাস মানে কি, যেটা আসলে বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটাই হচ্ছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যে সেটাই হচ্ছে তার ব্যাস, রাইট রাইট। বলছে ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 7.3 ধরো এর, এবং বৃত্তের কেন্দ্র কত 3.5। তো আমারে বলছে যে হলে এক প্রান্তের স্থানাঙ্ক হলে অপর প্রান্তের স্থানাঙ্ক, এই প্রান্তের স্থানাঙ্ক আমার বের করতে বলছে। ধরো এটা এবি। দেখো ভাইয়া, এই কেন্দ্র হতে পরিধি পর্যন্ত এর দূরত্ব আর, এর দূরত্ব কি আর না, এর দূরত্ব আর, এর দূরত্ব কি আর, কি আর না, এটা আমাকে বলো। আর কি আর, আর রাইট। কেন্দ্র থেকে এই ও থেকে এর দূরত্ব কি, দুইটা দূরত্ব সমান, আর আর দূরত্ব, দ্যাটস মিন এই দুই রেখার মানে এই পুরোটা রেখার এটা হচ্ছে তার মিডল পয়েন্টটা। ঠিক কি ঠিক না বলো তো, এই পুরোটা রেখার এটা কি তার মিডল পয়েন্টটা না? দেখো তো, এই বিন্দু থেকে এর দূরত্ব আর, এর দূরত্ব আর, মানে এই পয়েন্টটা কি আছে, এই দুই পয়েন্টের মাঝামাঝিতে আছে না? যদি মাঝামাঝিতে থাকে তাহলে সরল রেখার যে সহজ জিনিস, দেখো তাহলে এই যে ভুজদ্বয়ের যে যোগফলের অর্ধেক, ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক হয়ে যায় তার এই যে এটা। ঠিক আছে, ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক কি হয়ে যায় বলতো, ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক হয়ে যায় তোমার এই যে কেন্দ্রের স্থানাঙ্কটা, যেহেতু এটার মাঝামাঝি অবস্থানে আছে, এটার থেকে দূরত্ব এটা থেকে দূরত্ব সমান, দ্যাটস মিন এই পয়েন্টটা এই দুই ব্যাসের প্রান্তদ্বয়ের কি মাঝামাঝি অবস্থানে আছে। অবশ্যই এটাই তো বাস্তব, তাই না, যে বৃত্তের ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তাই না? তাহলে এই দুইটা, তাহলে এটার ভুজের যে যোগফল ভাগ 2 হচ্ছে এটার ভুজ পাবো। তাহলে এর ভ্যালু আলটিমেটলি থাকবে কি, a + 7 = 6। তাহলে আমার যে এই আরেকটা পয়েন্ট আছে, এর x এর স্থানাঙ্ক হয়ে গেছে কত, -1 v, রাইট, -1 আর v। তাহলে এবার আমার কি b এর স্থানাঙ্কটা বের করতে হবে, ঠিক সেম ভাবে b + 3/2 = কি হয়ে গেছে বলো তো, 5। দেন এভাবে b এর স্থানাঙ্কটা বের হবে। এখন কথা হচ্ছে ভাইয়া b এর স্থানাঙ্কটা বের করতেই হবে না, কারণ দেখো a এর স্থানাঙ্ক কি -1 বের হয়ে গেছে। এখন a এর স্থানাঙ্ক মানে কি x, x এর স্থানাঙ্ক -1। এখন দেখো তো কোনটার ভুজ এখানে -1 আছে, এইটার ভুজ একমাত্র -1 আছে। b না বের করো আমরা বলতে পারবো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। b এর ভ্যালু যদি তুমি বেরও করো তাহলে দেখবা তোমার আসবে কত, 7 আসবে। ওকে, এটা সুন্দর জিনিস ছিল যে এই জিনিসটা মনে রাখতো, যে ব্যাসের যে মধ্যবিন্দু সেটা আমাদের কেন্দ্র, যেহেতু কেন্দ্র তার মানে এর যে ভুজদ্বয়ের যে যোগফলের অর্ধেক তোমার হয়ে যাবে কেন্দ্রের ইয়ে, যেহেতু এর অর্ধেক, তাই না, ভুজদ্বয়ের যোগফলের যে অর্ধেক সেটা হয়ে যাবে আমার যে কেন্দ্রের ভুজ, আবার কুটিদ্বয়ের যোগফলের অর্ধেক হয়ে যাবে আমার কেন্দ্রের কুটি। কেমন? এবার আসো, দেখো যে একটা বৃত্তের উপর কোন বিন্দুর অবস্থান, যে একটা বৃত্তের মধ্যে তুমি ধরো একটা বিন্দু বসাইলা, হ্যাঁ, ধরো এই একটা বৃত্ত h কে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে তুমি ধরো একটা বিন্দু বসাইলা x1 y1। যদি বসানোর ফলে আমার যে ফাংশনের ভ্যালু 0 আসে, বসানোর ফলে ফাংশনের ভ্যালু যদি 0 আসে, তার মানে ওইটা বৃত্তের উপরেই আছে, কারণ বৃত্তের সমীকরণই তো এটা বৃত্তের সমীকরণ না, এটা বৃত্তের সমীকরণ না, যেহেতু তোমার উপরে আছে, যেহেতু তোমার এটা বসানোর ফলে 0 আসছে, মানে এটা বৃত্তের পরিধির একটা অংশ, মানে বৃত্তের উপরে আছে, বৃত্তের পরিধির উপরে আছে। কিন্তু যদি তোমার বসানোর ফলে যে মানটা আসবে সেটা গ্রেটার দেন 0 হয়, 0 থেকে বড় হয়ে যায়, কি হয়ে যায়, গ্রেটার দেন 0 হয়, দ্যাটস মিন সেটা হচ্ছে যে আমার যে এই যে দূরত্বটা দেখো গ্রেটার দেন 0, দ্যাটস মিন বৃত্তের বাহিরে আছে। যদি আমার বসানোর ফলে যে মানটা সেটা গ্রেটার দেন 0 হয় তাহলে আমার ওই বিন্দুটা বৃত্তের বাহিরে আছে। কিন্তু যদি লেস দেন 0 হয়, যদি আমার এই মানটা বসানোর ফলে যদি মানটা 0 থেকে ছোট হয় তাহলে এই এইটা বৃত্তের ভিতরেই আছে, কোন একটা পয়েন্টে আছে। তাহলে এই যে পয়েন্টটা মানে x1 y1 যে পয়েন্টটা এটা বৃত্তের ভিতরে আছে, যদি আমার সমীকরণে বসানোর ফলে যে ভ্যালু, এই ভ্যালুটা 0 থেকে ছোট হয়, 0 সমান হলে বৃত্তের উপরে আছে, 0 থেকে বড় হলে আমার এই পয়েন্টটা বৃত্তের বাহিরে আছে। ওকে, আসো এত বিন্দুটি
বৃত্তের কোথায় অবস্থিত, এত বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত যদি তুমি বের করতে চাও, এত বিন্দুটি বসাই দাও বৃত্তের সমীকরণের উপর। বৃত্তের সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল লেফট হ্যান্ড সাইড, এর উপর যদি বসাই দাও, বসাই দিলে দেখো তো কত আসে। আচ্ছা, বৃত্তের সমীকরণটা আমরা আগে জেনারেল সমীকরণটা আমরা করি, হ্যাঁ, -20 = 0, এটা হচ্ছে বৃত্তের সমীকরণটা। এবার যদি বৃত্তের সমীকরণ আমি বসাই দেই, বসাই দিলে কি এই বসাই দিলে হয়ে যাবে কি 0 স্কোয়ার প্লাস কি বলতো 5 স্কোয়ার মাইনাস 20, তাহলে কি হয়ে যায় 25 মাইনাস 20 হয়ে গেছে কত 5। 5 কি এটা গ্রেটার দেন 0 না? যদি গ্রেটার দেন 0 হয়, আমি কি বলছি, যদি ওই পয়েন্টটা বসানোর ফলে গ্রেটার দেন 0 হয়, তাহলে বিন্দুটা বৃত্তের বাহিরে আছে। গ্রেটার দেন 0 মানে কি বিন্দুটা বৃত্তের বাহিরে আছে, দ্যাটস মিন এই বিন্দুর অবস্থান কোথায়, বৃত্তের বাহিরে। এত বৃত্ত সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়? এবার এই বৃত্তটার সাপেক্ষে মূল বিন্দুটা কোথায় আছে, ভিতরে আছে, বাহিরে আছে, কোথায় আছে, এই জিনিসটা বের করতে হবে। তুমি বসাই দাও ডিরেক্ট 0 0 বসাই দাও, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 6 0 প্লাস 9, তাহলে এর ভ্যালু কত আসতেছে 9, গ্রেটার দেন 0। এটা কি গ্রেটার দেন 0 না? তাহলে যদি গ্রেটার দেন 0, এটা কি বৃত্তের ভিতরে হবে না বৃত্তের বাহিরে হবে? যেহেতু গ্রেটার দেন 0 আছে, দ্যাটস মিন এটা বৃত্তের বাহিরে অবস্থান করতেছে এই বিন্দুটা। এটা কিন্তু এগ্রিড কোশ্চেন, ঠিক আছে? ওই পয়েন্টটা বসাই দেখবা যে ফাংশনের ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে না 0 সমান আসতেছে, 0 সমান আসতেছে না 0 থেকে বড় আসতেছে না 0 থেকে ছোট আসতেছে, দেন কমেন্ট করবা যে আসলে এটা বাহিরে, ভিতরে না উপরে। আচ্ছা, আজকে আমাদের লাস্ট টপিক যে বৃত্তের স্পর্শক, বৃত্তের বহিস্থ। মনে রাখবা বহিস্থ কোনো একটা বিন্দু হতে বৃত্তের সর্বোচ্চ 2টা স্পর্শক আঁকা সম্ভব। বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে 2টা স্পর্শক আঁকা সম্ভব। এখন বৃত্তের কোনো বহিস্থ বিন্দু যদি x1 y1 হয়, এই যে x1 y1 হয়, এবং সেটা যদি বৃত্তকে এই দুই পয়েন্টে স্পর্শ করে, হ্যাঁ, এই দুই পয়েন্টে স্পর্শ করে, ধরো এইটা a, এটা v, এটা হচ্ছে c। মনে রাখবা এবি আর এসির যে দৈর্ঘ্য তা অবশ্যই সমান হবে। এবি এসির দৈর্ঘ্য কি হবে, সমান হবে, এবং এই কেন্দ্র থেকে এর উপর যে দাগটা দেওয়া হবে স্পর্শ বিন্দুর উপর, সেটা লম্ব হয়। স্পর্শ বিন্দুর উপর অঙ্কিত ব্যাসার্ধ কি লম্ব। ওকে, তো বৃত্তের বহিস্থ x1 y1 যদি কোনো একটা বিন্দু হয়, এবং এই বৃত্তের সমীকরণ দেখো, এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই বৃত্তটার সমীকরণ। যদি এরকম হয়, তাহলে x1 y1 বিন্দু হতে যদি তার উপর স্পর্শক আঁকা হয়, তাহলে ওই স্পর্শকের দৈর্ঘ্য হবে তোমার √x1, মানে এই ভিডিওর মধ্যে ওই x1 y1 এর ভ্যালুটা বসায় দাও, বসায় যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। আর স্পর্শকের ঢাল যদি m হয়, তাহলে স্পর্শকের সমীকরণ, মানে এই দুইটা স্পর্শকের যে সমীকরণ, দুইটা স্পর্শক না, তাহলে m এর ভ্যালু দেখবে সামথিং প্লাস মাইনাস ধরো সামথিং একটা আসবে, এর জন্য এই দুইটা আমাদের ইকুয়েশন পাবো। তাহলে এভাবে বসাই দিলে জাস্ট এই যে x1 y1 বিন্দু আছে, জাস্ট ঢালের মানটা বসাই দিলে আমরা ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে? ডালটা জানা থাকলে আমরা ওই স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো। যদি এই রিলেটেড এরকম টাইপের কোশ্চেন আসার পসিবিলিটিস কম, কারণ এটা আসলে একটা মানে সাধারণত ওই যে তোমরা যে সৃজনশীল দাও, এটার গতে বা খতে আসে, হ্যাঁ, 4 নাম্বারের জন্য, এটা অনেক বড়, বাট এটাই বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, এটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে যে এত বিন্দু হতে এত বৃত্তের এত বিন্দু হতে এত এত বৃত্তে এত বৃত্তে, কেমন একটু ভুল আসছে, এত বৃত্তি স্পর্শকের দৈর্ঘ্য কত, মানে এই একটা বিন্দু, এটা ধরো বৃত্তের বাহিরে আছে, এর জন্য এতর উপর স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ঠিক আছে? এর জন্য কি বের করতে হবে, স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, এর আগে একটা জিনিস বড় ইয়ে করতে হবে, যে দেখো কি আছে, এটা 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কিন্তু জেনারেলাইজ করতে হবে, এখনো বৃত্ত ডিরেক্টে নেই। বৃত্তের ক্ষেত্রে কি ছিল, x y y এর সহগগুলো সমান হতে হবে, তার মানে সহগ সমান আছে, এটা একটা বৃত্ত, রাইট? এটা যদি বৃত্ত হয়, তাহলে আমরা একটা কাজ করি, যদি 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই, তাহলে জেনারেলাইজ ফর্মুলা হয়ে গেছে এত মাইনাস কি x/2, পুরাটাকে আমরা 2 দিয়ে ভাগ দিছি, তাহলে হয়ে যায় কি 3/y প্লাস হচ্ছে হাফ এত ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এবার যে স্পর্শকের দৈর্ঘ্য l সমান কি √, যে পয়েন্টটা কত 1 - 1, x এর জায়গায় 1 বসে দাও, 1 স্কয়ার, এটা কিন্তু আমরা এর আগের সাইডে দেখছিলাম, -1 স্কয়ার ইনটু যোগ x এর ভ্যালু কত 1, তাহলে সরি এটা মাইনাস, কেমন -1/2, y এর ভ্যালু কত -1, তাহলে কত হয়ে গেছে -3/2,
ঠিক আছে, প্লাস কত হয়ে গেছে, প্লাস হয়ে গেছে 1/2। এবার তুমি এটা সলভ করো, এল এর দৈর্ঘ্য কত আসে বা দৈর্ঘ্য কত আসে, এটা 2, এই দুটো যোগফল করলেও 2 আসে, প্লাস হয়ে যায় কত, হাফ। 2 আর 2 কাটা, তাহলে থাকে কি √হাফ। √হাফ কে লেখা যায় 1/√2 ইউনিট। ঠিক আছে, এত একক হচ্ছে ওই বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, 1/√2 ইউনিট। এই যে এটা হচ্ছে অ্যান্সার, 1/√2 ইউনিট। ঠিক আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো আজকে আমাদের যে লাস্ট জিনিস, যে একটা বৃত্ত দেওয়া আছে, এত বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। দেখো, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তর ধরো একটা স্পর্শক তোমার হচ্ছে এত বৃত্তের উপর 3 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। ঠিক আছে, আচ্ছা দেখো, এত বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। তোমার ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তর যে কেন্দ্র যদি বের করি, এর এক্স এর সহগের অর্ধেক ইন্টু কি -y এর সহগের অর্ধেক, তাহলে কত হয়ে গেছে, 1 - 3 হয়ে গেছে না। বৃত্তের কেন্দ্র বলো তো কত, 1 - 3। তো এখন দেখো, বলছে এত বৃত্তের উপর 3 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। এখন এনে একটা জিনিস খেয়াল করো, যে এই 3 - 1 কি বৃত্তের উপরে না বৃত্তের বাহিরে, জিনিসটা খেয়াল করো। বৃত্তের দেখো -/2 -6/2 -1 1 -3 হচ্ছে বৃত্তের কেন্দ্রটা। এখন এটা কি বৃত্তের উপরে আছে কিনা বৃত্তের বাহিরে আছে, উপরে বলছে, এটা কি দেখি আমরা এটা জাস্ট করি। দেখো 3 যদি বসাও 9 + 1 কত হয়ে যায় বলো তো, 10 হয়ে যায়। দেন এখানে যদি তুমি 3 বসাও, 3 বসালে হয়ে যায় কত, 6। 6 এর সাথে -1 বসালে কত, -6 + 2, এটা হচ্ছে বৃত্তের উপর। দ্যাটস মিন এটা হচ্ছে স্পর্শ পয়েন্ট। বলছে কি দেখো তো, এত বৃত্তের উপর 3 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মানে স্পর্শটা করছে কত আমার 3 - 1 বিন্দুতে স্পর্শটা করছে। স্পর্শটা কোন বিন্দুতে করছে বলো তো, স্পর্শটা করছে 3 - 1 বিন্দুতে স্পর্শটা করছে। মনে রাখবা, কেন্দ্র হতে যে স্পর্শক বরাবর যে রেডিয়াসটা, হ্যাঁ, কেন্দ্র হতে স্পর্শ বিন্দুতে যে রেডিয়াস বা ব্যাসার্ধ যেটা টানবো, সেটা ওই স্পর্শকের উপর লম্ব, ওই স্পর্শকের উপর লম্ব। এটা হচ্ছে তোমার একটা জ্যামিতিক একটা উপপাদ্য, যে যদি কেন্দ্র থেকে আমার স্পর্শকের উপর ব্যাসার্ধ টানি, সেটা ওই স্পর্শকের উপর লম্ব হয়। কেমন, তাহলে এই 3D বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে, তাই তো। ধরো এর ঢাল যদি হয় m1, এবং এই যে এই রেখাটার ঢাল যদি m2 হয়, তাহলে আমাকে বলো তো m1 × m2 কি হবে, -1 হবে না, -1 হবে। আমার লাগবে হচ্ছে এইটার সমীকরণ বের করতে হলে আমার কি লাগবে, m1 লাগবে, মানে এই রেখাটার ঢাল লাগবে। এই রেখাটার ঢাল কি হয়ে যায়, m1 হয়ে যায়, -1 × কি m2। এবার আগে m2 টা বের করি চলো তো। m2 হচ্ছে এর কুটিদ্বয়ের পরিবর্তন, -1 + 3 ডিভাইড বাই হচ্ছে এর ভুজদ্বয়ের পরিবর্তন, 3 - 1। এর উপরে কত হয়ে গেছে বলো তো, উপরে হয়ে গেছে 2, নিচে হয়ে গেছে 2, এর ভ্যালু কত হয়ে গেছে 1 না, 1। ওকে, তাহলে তার ঢাল কত হবে, ওই রেখাটার ঢাল 1 / -1, তাহলে কত হয়ে গেছে, -1। তাহলে আমাদের যে এই স্পর্শকটা হবে, স্পর্শকের ঢাল কত, -1, স্পর্শকের ঢাল -1। স্পর্শকের ঢাল যদি -1 হয়, এই স্পর্শবিন্দু কত, এই বিন্দুতে, দ্যাটস মিন ওই স্পর্শকটার উপর 3 - 1 বিন্দুটাও পড়তেছে বৃত্তের পাশাপাশি। তাহলে একটা বৃত্তের একটা সরলরেখার ঢাল -1 এবং সেটা 3 - 1 বিন্দুগামী, তাহলে তার সরলরেখার সমীকরণ কি হবে, x - 3 × -1 = হচ্ছে y + 1। তাহলে কি হয়, -x + 3 = y + 1। তাহলে আলটিমেটলি কি হইলো বলো তো, এই পাশে যদি নিয়ে আসি আমরা জিনিসটাকে, যে ওই পাশে নিয়ে যাই, x + y - 2 = 0। এটা যদি ওই পাশে নিয়ে যায়, যে -3 ওই পাশে গেলে কি -3 হয়ে যাবে, মানে +1 আছে -2 হয়ে যাবে। তাহলে x টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, x + y, এটা দিকে গেলে কি -3 আছে +1, তাহলে হয়ে যাবে কি -2। তাহলে কি হয়ে গেছে, সমীকরণ হয়ে গেছে x + y - 2 = 0। দ্যাটস মিন ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয়ে গেছে x + y - 2 = 0। ইজি না, ইজি।
এই আর কি। তাহলে আজকে এতটুকুই ছিল আজকে আমাদের যে বৃত্ত। আশা করি যে টপিকগুলো বোঝানো হয়েছে এবং যে যে কোশ্চেনগুলো করানো হয়েছে এগুলো যদি প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে খুব ভালো একটাই হবে। এবং ক্লাসের যে লেকচার স্লাইড তা কিন্তু দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে, ঠিক আছে? তাহলে তোমরা দেখে নিও, হ্যাঁ। আর হচ্ছে কিছু যে ছিল যে আমরা যদি বলি যে তোমার যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হতো, যে তোমার এই যে কিছু সূত্র আছে ওইগুলো তোমরা একটু খেয়াল রাখবে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ স্লাইড ছিল। এই যে এই ম্যাথগুলোর টাইপটা দেখো, এরকম টাইপের কিছু আসলে তোমরা সলভ করে নিও, কেমন? এই যে এটা ছিল, শেষে কিন্তু একটা অড টাইপের জিনিস চলে আসছে, এখানে বিন্দুটা একটু ভুল আসছে, কেমন? তোমরা একটু ঠিক করে নিও, বাট এই প্রসেসটা এরকমই। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক এনজয় করছো। তো আমরা তাহলে পরবর্তীতে আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক এনজয় করছো। আমরা আসলে সামনে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসার ট্রাই করব, এবং তোমরা আসলে আমাদের সাথেই থাকো। এবং আমরা আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, এবং পরবর্তীতে আমরা সরলরেখার উপর একটা নতুন ক্লাস করবো, কেমন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।